ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। 2026 সালে দ্বিতীয়বারের মতো ফিরে আসলাম 2025 সালের সেরা ঘটনাগুলো নিয়ে। আজকে যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে কবরবন্দি জিন। এই এপিসোডটির নাম ছিল। এখানে বেশ কিছু ঘটনা আছে, আমার মনে হয় আপনারা শুনতে পারেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করবেন। আরও কিছু ঘটনা যেগুলো আপনারা 2025 সালে সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেগুলো আমি শোনাবো, এবং আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনার পছন্দের ঘটনাগুলো যেন একসঙ্গে পান, একসাথে শুনতে পারেন। অনেকেই আমি জানি যে রাতের বেলায় শুনতে শুনতে ঘুমিয়ে যান, তখন যেন স্টোরি নানান জায়গায় খুঁজতে না হয়, একই সাথে যেন সবগুলো শুনতে পারেন। সেই জন্য এই উদ্যোগ। আমার মনে হয় যে এই উদ্যোগটা খারাপ না, এবং আপনারা যদি বলেন তাহলে মাঝে মাঝে অন্তত বছরে একবার আমরা এটা করতে চাই। যাই হোক, কথা না বলে চলুন শুরু করা যাক কবরবন্দি জিন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পছন্দের শো ভূত.com-এর মডারেটর মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে আবারও হাজির হয়েছি। ঘটনাটি আমি শুনেছিলাম আমার খুবই প্রিয় একজন ছাত্রের কাছ থেকে। ওর নাম আলভি। আলভি ভূত.com-এর অনেক বড় একজন ভক্ত। আলভিকে পড়ানোকালীন অবস্থাতেই আমি ঘটনাটি সংগ্রহ করেছিলাম ওর কাছ থেকে। আমার মনে আছে সেদিন মাগরিবের পর আলভিকে পড়ানোর জন্য ওদের বাসায় গিয়ে উপস্থিত হই আমি। ওদের বাসায় সেদিন বেশ কয়েকজন অতিথির আগমন ঘটেছিল, বিধায় পড়াতে একটু সমস্যাই হচ্ছিল। একটু পর আলভির চাচা এসে আলভিকে বললেন, বাবা আলভি, তোমার চাচাতো ভাইয়ের বিয়ে আগামী মাসে, চলে এসো কিন্তু। আলভি বলল, আগামী মাসে? আগামী মাসে তো সাকিব ভাইয়ার মৃত্যুবার্ষিকী। আলভির কথা শুনে আলভির চাচার মুখে যেন ঘন কালো মেঘের উদয় হল। কি হলো? ওনার এই চাউনি দুঃখ ভারাক্রান্ত চাউনি নয়, এই চাউনি তো ভয়ের। কিন্তু কেন? আলভির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আলভির চাচা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি আলভিকে বললাম, কিছু মনে করো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আলভি। আলভির হ্যাঁবোধক সম্মতি পাবার পর আমি আলভিকে তার চাচার এরকম আচরণের জন্য প্রশ্ন করি। আলভি কিছুক্ষণ চুপ থাকে আমার কথা শুনে। আমিও ওকে কথা বলার জন্য কিছুটা সময় দেই। আলভি কিছুক্ষণ পর আমাকে বলে, ভাইয়া দাঁড়ান, দরজাটা বন্ধ করে নেই, বাইরে অনেক শোরগোল, ফুটতে সমস্যা হচ্ছে। এই বলে সে দরজা বন্ধ করে এসে চেয়ারে বসে ওর কাজিন মরহুম সাকিবের জীবনের এক দুর্বিষহ অধ্যায় আমার সাথে শেয়ার করে। আলভি চাচাতো ভাইয়ের ঘটনা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছে আলভি, সাকিব ভাই আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় এবং সবার পছন্দের। জানেন শয়তান কাকে বেশি ধোঁকা দেয়? আমরা বলি যে নিয়ম করে নামাজ কালাম পড়লে, রোজা করলে, ইসলামী বিধিবিধান মানলে শয়তান নাকি আসে না, আর যারা এর বিপরীত কাজ করে শয়তান নাকি তাদেরকে বিরক্ত করে বা তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আসলে কি তাই? তাহলে সাকিব ভাইয়ের সাথে কেন এমন হলো? আসলে কি জানেন ভাইয়া, যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না, নামাজ কালাম পড়ে না, তাদের শয়তান ধরে না। দুঃখিত ভাইয়া, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এমন বেনামাজি আর ধর্মের বিষয়ে উদাসীন ব্যক্তিরা খোদ নিজেরাই শয়তান, তাই শয়তান তাদের কোনো ক্ষতি করে না। আর যারা আল্লাহর নেক বান্দা, তাদের প্ররোচনা দিয়ে শয়তান মৃত্যু অবধি নিয়ে যায়, যার উদাহরণ হলো সাকিব ভাইয়া। অবশ্য এখানে ওনার যে দোষ নেই তাও বলা যাবে না। কৌতূহল আর প্রমাণ করার আজব এক চক্রের মাঝে পড়ে উনি আজ কবরবাসী। ওনার মৃত্যুর প্রধান কারণ আমরা জানতেই পারতাম না যদি না উনি মৃত্যুর কয়েক মাস আগে আমাদের সবকিছু খুলে বলতেন। চলেন আগে শুরু করি ঘটনা। 2014 সাল 12 নভেম্বর বিকেল 4টা। গ্রামের সবাই সাকিব ভাইকে খুঁজে বেড়াচ্ছেন। গ্রামের মানুষের মধ্যে হইচই পড়ে গিয়েছে ইতোমধ্যে। সাকিব ভাই গতকাল রাত 8টায় বেরিয়েছিলেন বাসা থেকে, এখনো ফেরেননি। সারা গ্রামের মানুষ মিলে ওনাকে খুঁজছেন। আমার বড় চাচার বড় ছেলে সাকিব ভাই। বড় চাচা বিকেল 5টায় বাসায় এসে একটা পিঁড়িতে বসে পড়লেন। ওনার চোখে পানি। ছেলেকে উনি তখনও খুঁজে পাননি।
গ্রাম পুলিশের এক দল 12টা থেকে খোঁজ চালিয়ে যাচ্ছে, কিন্তু সাকিব ভাইয়ের কোনো খোঁজ নেই। মাগরিবের আজান দিল, মসজিদে মাইকিং করা হলো। আমরা সবাই জামাতে নামাজ আদায় করে দোয়া করলাম যেন সাকিব ভাই সহি সালামতে ফিরে আসে। মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরে সকলেই টর্চ লাইট নিয়ে ওনাকে খুঁজতে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় গ্রাম প্রধান একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে আমাদের বাসায় হাজির হলেন। আমরা যদিও এই সমস্ত বুজরুকিতে বিলিভ করতাম না, কিন্তু কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ খোঁজে না, এমন কোনো উপায় নেই। কবিরাজকে উঠোনে বসানো হলো। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। বিদ্যুৎহীন সময়ে এই চাঁদের আলো যেন 1000 বছর পেছনে নিয়ে গেল আমাদের। 1000 বছর আগের সেই উঠোন, জটলা পাকানো মানুষ আর কবিরাজ, এ যেন এক মহাযাত্রাপালা। যাই হোক, কবিরাজ বাঁশঝাড় থেকে একটি মুরগি জবাই দিয়ে এসে বসলেন। উনি আমাদের বললেন, গ্রামের রক্ষককে ডাক দিতে সিমিয়ারা, তোমরা কেউ কথা কইও না, আমাকেও গ্রামের রক্ষককে কইতে পারবো সাকিব মিয়া কই আছে। আমি কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করলাম, রক্ষক আবার কে? উনি আমাকে বললেন, হ্যাঁ, অনেকগুলো আলাপ করার সময় না ছোট মিয়া, আগে সাকিব মিয়ারে খুঁজা বাইর করি, এরপরে তোমারে কমনি গ্রামের রক্ষক কিদা। আল্লাহর নাম নিয়া বহ এইখানে। আমি চুপ করে বসলাম। কবিরাজ একটা মাটির পাত্রে পানি নিয়ে জবাই করা মুরগির রক্ত সেই পানিতে ঢাললেন। এরপর দোয়া কালাম পড়ে উচ্চ স্বরে বললেন, ও গ্রামের রক্ষক, আল্লাহর রহমতে উসিলায় আপনারে ডাক পাঠাইলাম, আপনি আহেন, আমাকে এই ছোট্ট উপহার লয়া যান আর আমাকে জানায়া দেন সাকিব মিয়া কই। একটু পর জবাই করা মুরগিটা বাঁশঝাড়ের দিকে সজোরে যেন উড়ে গেল। আমি বিজ্ঞানীর ছাত্র ভাই, আমি এই সমস্ত দৃশ্য দেখে আমার শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। একটু পর বাঁশঝাড়ের এক কোণা দিয়ে লাল দুটো চোখ দেখা গেল। ইয়া আল্লাহ, উপস্থিত এমন কোনো ব্যক্তি নেই যে সেই লাল চোখ দেখেনি। মুহূর্তের মাঝেই হাড় চিবানোর কটমট শব্দ ভেসে আসতে লাগলো। হাড় চিবানোর শব্দ শেষ হবার সাথে সাথে দূর থেকে এক মুসাফিরের আগমন ঘটল। কবিরাজ আমাদের বললেন, সবাই পিছে সরেন, কেউ সামনে আসবেন না, রক্ষকের লোক কেউ আসবেন না সামনে, আমি কথা কমু। গ্রামের সবাই পিছিয়ে গেল। কবিরাজ সেই মুসাফিরের সাথে কথা বলে দৌড়ে আমাদের কাছে এসে বললেন, কবরস্থানে চলেন মিয়ারা, জলদি আসেন, সাকিব মিয়ার দম প্রায় শেষ। ঘরের পুরুষ মানুষরা লাঠি সোটা আর টর্চ লাইট নিয়ে কবরস্থানের দিকে ছুটলাম। কবরস্থানে গিয়ে দেখলাম কবরস্থানের গেটের সামনে একটা কালো বিড়াল, যার চোখ সেই বাঁশঝাড়ে দেখা চোখের মতো লাল। বিড়ালটি আমাদের দেখে ভয় পেল না, সে আমাদের সামনে হাঁটতে লাগলো আর 2-1 মিনিট পর একটি কবরের সামনে গিয়ে বসে পড়ল। ওই তো সাকিব ভাই পড়ে আছে কবরের পাশে। কবরটিও অনেকটাই খোঁড়া হয়েছে, কাফনের কাপড় দেখা যাচ্ছে, বেশি পুরাতন না। কবর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কবিরাজ সাকিব ভাইকে এখান থেকে নিয়ে যেতে বললেন আর গ্রামের কয়েকজনকে নিয়ে উনি কবরটাকে ঠিক করতে লাগলেন। সাকিব ভাইকে বাড়ি আনার পর ওনাকে উঠোনে শুইয়ে রাখা হলো। কবিরাজ এলেন কিছুক্ষণ পর। উনি একটা স্টিলের গ্লাসে পানি পড়া দিয়ে সাকিব ভাইয়ের মুখ খুলে ওনার মুখে ঢাললেন। ভাইয়ের মাথায় হাত দিয়ে উনি দোয়া দুরুদ পড়তে লাগলেন। আমরা উঠোন থেকে দেখছিলাম বাঁশঝাড় থেকে সেই লাল দুটি চোখ। চোখ জোড়া মিলিয়ে যাওয়ার সাথে সাথে সাকিব ভাইয়ের জ্ঞান ফিরল। আমরা ওনাকে পানি খাওয়ালাম। এরপর কবিরাজ ওনার পকেট থেকে একটা পত্রিকার কাগজে মোড়া জিনিস বের করলেন। উনি বললেন, রক্ষকের মুসাফির এই দাওয়া দিছে মিয়ারা, ডরের কিছু নাই, এইটা সাকিব মিয়ারে খাওয়াও। কাগজ খুলে দেখা গেল সেই কাগজ ভর্তি কালো জিরা। সাকিব ভাইকে কালোজিরা খাওয়ানোর পর উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলেন। আমরা সবাই স্বস্তি পেলাম। ওনাকে জিজ্ঞেস করা হলো যে উনি কবরস্থানে কি করছিলেন। উনি আমাদের বললেন, উনি নাকি জানেন না আসলে হয়েছিল কি ওনার সাথে। রাতে উনি একবার বের হয়েছিলেন দোকানে যাবেন এই ভেবে। রাস্তায় নাকি হঠাৎ একটা গরম বাতাস এসে ওনার গায়ে লাগে। এরপর নাকি ওনার আর কিছু মনে নেই। কবিরাজ বললেন, সাকিব মিয়া, এই গ্রামের একটা রেওয়াজ আছে, নামাজ পড়বার গেলেও বাবাক মুসল্লি এক লগে যাওন লাগে, একলা যাওন যায় না, তাইলে সে আইসা নিয়া যায়। তোমারে সেই ধরছিল, আল্লাহ বাঁচাইছে। রক্ষকরে আল্লাহর নাম দিয়া কসম দিছিলাম মিয়া, আল্লাহ বাঁচাইছে। আমি এবার আমার কৌতূহল সামলাতে পারলাম না। কবিরাজকে জিজ্ঞেস করলাম, কে এই রক্ষক, আর সে আসেই বা কেন? কবিরাজ বললেন, আমারে তোমরা মনে হয় চিনবার পারো নাই মিয়ারা। কেমনে চিনবা? তোমরা তো থাকো না গ্রামে, বাকিরা আমারে চেনে। আমি গ্রামের মসজিদের মুয়াজ্জিন,
আমার দাদা তার দাদাও মসজিদের খাদেম আসিল। আমার দাদা তার দাদাও মসজিদের খাদেম আসিল। আমার পরদাদা আসিল মসজিদের ইমাম। অনেক পরহেজগার লোক আসিল। তোমা করে বলি, তাইলে এই রক্ষক কিডা, আর সে কি বা করে? এরপর মুয়াজ্জিন সাহেব বলতে শুরু করলেন এই রক্ষককে আর সেই বাকে। ওনার ভাষা আমি বোঝার সুবিধার্থে পরিমার্জন করে বলছি। বলছেন মুয়াজ্জিন সাহেব, আমার দাদার আমলের ঘটনা। আমার বড় দাদা মানে আমার দাদার বাবা তখন মসজিদের ইমাম, আর আমার দাদা ছিলেন মসজিদের মুয়াজ্জিন। মসজিদ তখন নতুন নির্মাণ করা হয়েছে আমাদের গ্রামে। মসজিদ বানানোর আগে এই জায়গা একটা পোড়ো বাড়ি ছিল। মসজিদ নির্মাণের কিছুদিনের মাঝেই মসজিদের আশেপাশে নানান রকমের সমস্যা দেখা দিতে লাগলো। প্রায় সময়ই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা রাতে নানান জিনিস দেখে ভয় পেত। কেউ হয়তো দেখত উটের মতো বড় শেয়াল, কেউ দেখত আগুন চোখা মহিষ, আবার কেউ বা দেখত এক বৃদ্ধ তার ডান হাতে তার নিজের মাথা নিয়ে হাঁটছে। আমার বড় দাদা আল্লাহর একনিষ্ঠ নেক বান্দা ছিলেন। উনি কবিরাজিও করতেন, কিন্তু সব সময় না। খুব বেশি প্রয়োজন না হলে উনি এই কাজ কখনো করতেন না। ওনার ভাষ্য মতে জিনদের সাহায্য নিয়ে আমাদের ধর্মে হারাম। কথাটা আসলেই সত্যি। কিন্তু এমন সমস্যা দেখে আমার দাদা মসজিদের পাশে আমাদের মুরব্বীদের নিয়ে একটা বৈঠকে বসেন। একদিন বাদ জোহর এই সমস্যার সমাধানের পথ বের করার কথা হয়েছিল সেখানে। বৈঠকে সিদ্ধান্ত হলো দাদা কবিরাজি বিদ্যা ব্যবহার করবেন গ্রামবাসী ও মসজিদের কল্যাণের জন্য। সেদিন মাগরিবের নামাজের পরেই দাদা ওনার শাগরেদ এক জিনকে আহ্বান করলেন। চাল দিয়ে গোল বৃত্ত এঁকে একজন তরুণ যুবককে মিডিয়াম হিসেবে বসানো হয়েছিল। দাদার দোয়া কালাম আর আল্লাহর ইচ্ছায় একজন জিন এসে সেই তরুণ যুবকের জবানে কথা বলতে লাগলো। তাকে জিজ্ঞেস করা হলো এই গ্রামের সমস্যা কি, কেন এই মসজিদের আশেপাশে এমন সমস্যা হচ্ছে। সে জানালো যে জায়গায় মসজিদ স্থাপন করা হয়েছে সেই জায়গায় নাকি এক নিকৃষ্ট জিন বন্দী ছিল। প্রায় 100 বছর আগে তাকে কোনো এক পীর সাহেব বন্দী করেছিলেন, আর তার ক্ষমতা বাড়ির পাশের আম গাছে বন্দী করে দিয়েছিলেন দোয়া কালামের মাধ্যমে। যেহেতু মসজিদ বানানোর সময়ে জায়গাটি খনন করা হয়েছিল, সেহেতু যেই জায়গায় জিনকে বন্দী করা হয়েছিল সেই জিনিসটি নষ্ট হয়ে শয়তান জিনটি মুক্ত হয়ে যায়, কিন্তু তার ক্ষমতা এখনো সেই আম গাছে বন্দী। আমাদের নাকি কপাল ভালো যে আম গাছ কাটা পড়েনি। যদি কাটতাম তাহলে নাকি এই গ্রাম এতদিনে কবরস্থান হয়ে যেত। এই সমস্যার সমাধানের উপায় বা জিনটাকে আবার বন্দী করার উপায় জিজ্ঞেস করা হলে সেই জিন জানায় যে পীর সাহেবের মতো জ্ঞান এখানে কারো নেই, কিন্তু একটা উপায় আছে। আমরা জিজ্ঞেস করি উপায় কি? জিনটি জানায় যে পীর সাহেব যেই জিনের সাহায্য নিয়ে শয়তান জিনকে বন্দী করেছিল সেই সাহায্যকারী জিন গ্রামের শেষ কোণায় যে ভাঙা বাড়ি আছে সেই বাড়ির সামনে নিম গাছের নিচে বন্দী। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি যে ভালো জিন বন্দী কেন? সে জানায় যেদিন সেই শয়তানকে সেই সাহায্যকারী জিন আর পীর সাহেব মিলে বন্দী করে সেদিন সেই জিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে তাকে যেন সব খারাপ কাজ আর খারাপ জিনিস আর দেখতে না হয়। এতে নাকি তার ভেতর বিরূপ প্রভাব পড়ছে আর সে কষ্ট পাচ্ছে মানুষের কষ্ট দেখে। আল্লাহর কাছে করা ফরিয়াদ জিনটি পীর সাহেবকে জানায়। সেই জিনের ফরিয়াদ শুনে পীর সাহেব তাকে বলেন, ঠিক আছে, তাহলে তোকে আমি গ্রামের শেষ প্রান্তে একটি টিনের ট্যাঙ্কের মধ্যে বন্দী করে রাখবো। তুই সারা জীবন ইবাদত করবি সেখানে। তুই যতদিন বাঁচবি ততদিন তোর খানা পিনা সবকিছু সেখানেই পাবি, কিন্তু তুই নিজের ইচ্ছায় বের হতে পারবি না সেখান থেকে। যদি কেউ তোকে মুক্ত করে আমাকে কথা দে তুই নিজ ইচ্ছায় বের হবি না। সেই শয়তান মুক্ত হলে যদি সাহায্যের জন্য তোকে কেউ মুক্ত করতে আসে তাহলে তুই তাদের সাহায্য করবি। আমার মৃত্যুর পর যদি তুই মুক্ত হোস তবে এই গ্রামের হেফাজত করবি সেই শয়তানের হাত থেকে। জিনটি প্রতিজ্ঞা করে যে সে পীর সাহেবের সব কথায় রাজি। এরপর একটি টিনের ট্রাঙ্কের ভেতর তাকে আটকে ট্রাঙ্কটি পীর সাহেব মাটিতে পুঁতে সেই মাটিতে একটি নিম গাছের চারা রোপণ করেন। তরুণ যুবকের ওপর ভর করা জিনটি আমার দাদাকে বললেন সেই সাহায্যকারী জিনকে মুক্ত করে দিতে। এই বলে তরুণ যুবকটি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে তরুণ যুবকটি বলেছিল যে সেই সাহায্যকারী জিনের মুক্তির পর সেই শয়তান ভালো জিনটির ওপর প্রতিশোধ নিতে আবারও পরিপূর্ণভাবে জেগে উঠবে। সাবধান,
কবরস্থানের বাইরে পূর্ব পাশের শেষ কোণায় কবরের মাটি যেন কোনোভাবেই খোঁড়া না হয়, কারণ সেই কবর নাকি সেই পাপিষ্ঠ জিনের পাপিষ্ঠ কালো জাদুকর মাস্টারের। সেই কবরের ভেতরে একটা লৌহ পেরেক আছে। সেই পেরেক যদি আম গাছে গেঁথে দেয়া হয় তবেই সেই শয়তানের শক্তি আবার ফিরে আসবে। কিন্তু এই কাজ যে করবে সে অপবিত্র থাকবে বলেই তাকে দিয়ে এই কাজ করাতে পারবে শয়তান। গ্রামের মুসল্লিদের একা একা নামাজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তরুণ যুবক অজ্ঞান হয়ে গেল। আমরা এরপর সবাই মিলে গ্রামের শেষ প্রান্তে ভাঙা বাড়ির কাছে গিয়ে নিম গাছের নিচে মাটি খুঁড়তে থাকি। প্রায় 7 থেকে 8 হাত মাটি খোঁড়ার পর আসলে একটা টিনের ট্রাঙ্ক খুঁজে পাই আমরা। ট্রাঙ্কের ওপরে আরবিতে খোদাই করে লেখা ছিল, এখানে যে বসবাস করে সে একজন জিন, তার নাম ইয়াসিন। যদি তাকে মুক্ত করতে চান তবে তার নাম ধরে 3 বার ডাকুন। এরপর ট্রাঙ্কের মুখ খুলুন। আমার দাদা ট্রাঙ্কের সামনে দাঁড়িয়ে 3 বার ইয়াসিন বলে ডাকলেন এবং ট্রাঙ্কের মুখ খুললেন। ট্রাঙ্কের মুখ খোলার সাথে সাথে ট্রাঙ্কের ভেতর থেকে একটি কালো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। আমার দাদা বললেন যে ইয়াসিন জানে তাকে মুক্ত করার কারণ কি, সে তার কাজ করবে। আমরা যেন যে যার বাড়ি চলে যাই। আমাদের বিদায় দেওয়ার আগে উনি আমাদের সাবধান করলেন যে ইয়াসিন এখন থেকে এই গ্রামের রক্ষক। সাবধান, কেউ যেন নিজ স্বার্থ হাসিল করার জন্য তাকে ডেকো না, তাকে যেন নিজের মতো থাকতে দেয়া হয়। এই ইয়াসিন হলো এখন এই গ্রামের রক্ষক। সেই নিকৃষ্ট জিন হলো সেই যার শক্তি আজ অবধি মসজিদের পাশের আম গাছে বন্দী। আম গাছের কাছে যেন কেউ না যেতে পারে সেজন্য আম গাছের চারপাশে উঁচু করে বাঁশের বেড়া দেয়া হয়েছে আজ অবধি। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে আমি যেন কোনো এক রূপকথার দেশে চলে গিয়েছিলাম। রাত, পূর্ণিমার আলো আর সামনে এমন ইতিহাস শোনা। যাই হোক, এরপর মুয়াজ্জিন সাহেব আমাদের বলেন আমরা যেন শহরে ফিরে যাই, এখানে থাকা নাকি আমাদের জন্য ঠিক হবে না। এই মুহূর্তে আমরা শহরে ফিরে আসি। শহরে ফিরে আসার পর থেকে সাকিব ভাই কেমন যেন হয়ে গেল। জিন নিয়ে যেন বলতে গেলে অবসেসড হয়ে গেলেন উনি। জিন নিয়ে প্রায় যত রকম কিতাব লাইব্রেরিতে অ্যাভেলেবেল ছিল উনি কিনে আনতেন আর একা একা বসে বসে সেসব পড়তেন। আস্তে আস্তে মসজিদে যাওয়া বন্ধ করলেন, যদিও বাসায় নামাজ পড়তেন। কিন্তু আসলেই কি পড়তেন? কি ভাই, কি মনে হয় পড়তেন উনি নামাজ? শুনুন আমার চাচির জবানে। সাকিব সবসময় বাসায় থাকতো কলেজ থেকে ফিরে। বন্ধু বান্ধবের কোনো নেশা ছিল না। আজান দিলে ওয়াশরুমে গিয়ে ওযু করে আসতো, নামাজ পড়তো সব সময়। এমনটা আমি ভাবতাম। এই ভাবনা আমার ভাবনাই থাকতো যদি না সেদিন রাত আমার জীবনে আসতো। সাকিবকে নিয়ে সেদিন গ্রাম থেকে ফেরার পর বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। যেমন রাতে বাসায় হাঁটা চলার আওয়াজ পাওয়া যেত, হাড় চেবানোর আওয়াজ পাওয়া যেত, মাংস পচা দুর্গন্ধ পাওয়া যেত। ও হ্যাঁ, সব থেকে অবাক করা বিষয় ছিল যে ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস যেন উধাও হয়ে যেতে লাগলো। এসব বিষয়ে পাত্তা যদিও খুব একটা দিতাম না। হ্যাঁ, দিতাম না, সেদিন রাতের আগ পর্যন্ত দিতাম না। কিন্তু সেদিন রাতে যা দেখলাম সেটা দেখে আমার আর সাকিবের আব্বার রুহ কেঁপে উঠেছিল। আমি সেদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আগে ভাগে উঠে নামাজে দাঁড়িয়ে যাই। হঠাৎ আমার নাকে কাঁচা মাংসের গন্ধ এসে লাগে। আমি নামাজ শেষ করে বাইরে বের হয়ে ডিপ ফ্রিজ চেক করি, কিন্তু তেমন কিছু পাই না। সাকিবের ওয়াশরুম ছিল ওর রুমের বাইরে। ওর ওয়াশরুমে আলো জ্বলছে, আমি দেখতে পেলাম। দরজা হালকা খোলা, আমি দেখলাম সাকিব অজু করছে। ও অজু করছে দেখে আমি চোখ সরিয়ে আবার নামাজ পড়তে চলে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো যে সাকিব কোনো পানি দিয়ে অজু করছে, কিন্তু সেই পানিটির রং লাল। ওয়াশরুমে গিয়ে আমি যা দেখলাম সেটি দেখে আমার শরীর ঠান্ডা হয়ে আসলো। সাকিব একটা বালতিতে কাঁচা মাংস রেখেছে, সেই মাংস থেকে বের হওয়া লাল রক্তের পানি অজুর মতো করে ব্যবহার করছে সাকিব। ও প্রথমে নিজের হাত ও কবজি 6 বার ধুলো, এরপর মুখে পানি দিল। চেহারা না ধুয়ে নিচে সেই পানি লাগালো, এরপর মাথায় পানি লাগালো, কিন্তু উল্টো করে, মানে অজু যেভাবে করে ঠিক সেইভাবে নয়। এরপর আমি সাকিবের বাবাকে রুমে এসে ডাকলাম আর ওনাকে সবকিছু খুলে বললাম। উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের ঘরে ভুল দেখেছি। আমি তবুও ওনাকে আমার সাথে সাকিবের রুমে আসতে বললাম। আমরা সাকিবের রুমের কাছে এসে গেলাম দুইজনে। সাকিবের বাবাও কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিলেন নিজের ঘরে। একটু শব্দ করে তেলাওয়াত করছিল সাকিব, কিন্তু কি তেলাওয়াত করছিল বুঝতে পারছিলাম না। ওর ঘরের দরজা একটু খুলতেই আমরা যা দেখলাম সেটি বলতে গিয়ে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সাকিব কোনো একটি সূরা উল্টা করে পড়ছে। সাকিবের বাবা সাকিবকে সজোরে ধমক দিয়ে বললেন, সাকিব তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? থাম থাম বলছি। সাকিব নামাজ ছেড়ে দিল, আমাদের দিকে তাকিয়ে বলল, আব্বু
আমি এমনি এমন করছিলাম। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? সাকিবের বাবা জিজ্ঞেস করলেন। কি? সাকিব যা বলল তা শুনে আমাদের জ্ঞান হারানোর মতো অবস্থা। আগামী সেপ্টেম্বর মাসে তো কোরবানি, তাই না? গরু কেনা লাগবে না আব্বু। সাকিবের বাবা জিজ্ঞেস করলো, কেন গরু কেনা লাগবে না? সাকিব বলল, আমার গলায় ছুরি চালিয়ে দিও, আমাকে কোরবানি করবা, আমাকে, আমাকে কোরবানি, আমাকে কোরবানি আব্বা। সাকিবের মুখে এই সমস্ত কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি সকাল হয়ে গেছে। সাকিবের আব্বু আমার পাশে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল এরপর। সাকিবের বাবা বললেন যে এরপর উনি সাকিবের কাছে গিয়ে ওকে সজোরে একটা চর মারলে সাকিব নাকি শান্ত হয়ে শুয়ে পড়ে। এরপর সাকিবের আব্বু ওর ঘর থেকে সব জিন রিলেটেড কিতাব সরিয়ে ফেলে। সাকিব আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে লাগলো। ওকে ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ছিল না। সাকিবের বাবা এমন অবস্থায় গ্রামের বাড়িতে ফোন করে মুয়াজ্জিন সাহেবকে সব ঘটনা জানান। মুয়াজ্জিন হুজুর সাকিবকে গ্রামে নিয়ে আসার পরামর্শ দেন, কিন্তু সাকিবের শারীরিক অবস্থা খুব বেশি খারাপ থাকার ফলে আমরা তাকে গ্রামে নিয়ে যেতে পারিনি। চাচির এই কথাগুলো চাচি আমার আম্মুর সাথে শেয়ার করেছিলেন। এরপর 2015 সালের 24 অগস্ট বড় চাচা আমাদের বাসায় ফোন করে আমাদের জানান আগামীকাল ওনারা সাকিব ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন আর আমরা যেন ওনাদের সাথে যাই। অবশেষে 25 অগস্ট আমরা সাকিব ভাইকে নিয়ে গ্রামে যেতে সক্ষম হই। গ্রামের বাড়িতে যাবার পর আমরা জানতে পারি যে 25 তারিখ মুয়াজ্জিন সাহেব গ্রামে ছিলেন না। উনি কোনো এক কাজে পাশের গ্রামে গিয়েছেন। আগামীকাল উনি চলে আসবেন। এদিকে সাকিব ভাইকে দেখে নরমালি লাগছিল আমাদের। গ্রামের বাড়ির রাখাল 26 তারিখ সকালে গোয়াল থেকে 4টা বড় ষাঁড় গরু বের করে আনলেন খাবার খাওয়ানোর জন্য। সাকিব ভাই উঠোনে গিয়ে রাখালের সাথে কথা বলছিলেন। একটু পর আমি দেখলাম রাখাল উচ্চ স্বরে সাকিব ভাইকে বলছে, এই মিয়া কি কন, মাথা ঠিক আছে? তাদের কাছে বিচার দিমো কইলাম। আমি রাখালকে ধমক দিয়ে তার এরকম আচরণের কারণ জিজ্ঞেস করলাম। সে বলল যে সাকিব ভাই নাকি তাকে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। আমি জিজ্ঞেস করলাম, কি বলছেন উনি? সাকিব ভাই আমাকে রাখালের সাথে কথা বলতে দিলেন না। উনি আমাকে ধরে নিয়ে চলে যেতে লাগলেন। বললেন, দূর, বাদ দে, মূর্খ লোকেরা। আমি সাকিব ভাইয়ের সাথে চলে এলাম। একটু পর সাকিব ভাই খেতে বসলেন বাসায়। আমি বাসা থেকে বের হয়ে রাখালকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আসলে কি বলছিল? রাখাল বলল, সাকিব ভাই নাকি তাকে বলছিল গরুকে না খাইয়ে তাকে কেন খাওয়ানো হচ্ছে না। আসন্ন কোরবানি ঈদে ওনাকে নাকি কোরবানি করা হবে আর উনি নাকি প্রস্তুত। আমি রাখালকে বললাম যে ভাইয়া রসিক মানুষ, তাই মজা করেছে। রাখালকে আরো 7-5 বুঝিয়ে এলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মুয়াজ্জিন সাহেব এলেন গ্রামের বাড়িতে। মুয়াজ্জিন সাহেব একটি আসন তৈরি করলেন। আসনের মাঝখানে চালের বৃত্ত এঁকে সাকিব ভাইকে সেখানে বসানো হলো। সাকিব ভাই আসন দেখে কেমন যেন রেগে যাচ্ছিলেন। উনি কোনোভাবেই হুজুরের আসনে আসবেন না, কোনোভাবেই না। উনি জোর গলায় বলছিলেন, কোরবানির পশুর যত্ন নিস, আর আমি কোরবানির পবিত্র এক প্রাণী, সর্বপ্রথম আদম সন্তান যাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে, আমাকে সম্মান করো। হুজুর সাকিব ভাইয়ের পায়ে সজোরে বেত্রাঘাত করলেন। কোরবানির মতো পবিত্র কথা তুই মুখে আনবি না শয়তান, চুপ কর, এইখানে আমার সাথে কথা বল, কে তুই? সাকিব ভাইকে 4-5 জন তরুণ মিলে ধরে চালের বৃত্তের মাঝে বসালেন। হুজুর আগের বারের মতো একটি মুরগি বাঁশ ঝাড়ে নিয়ে জবাই করে আনলেন। মাটির পাত্রে পানি রেখে পানিতে দোয়া পড়ে দম করে মুরগির রক্তে ঢেলে দোয়া পড়লেন, ও গ্রামের রক্ষক, আল্লাহর রহমতে আল্লাহর উসিলায় আমাকে সাহায্য করেন, আসেন। ওনার এই কথা শুনে সাকিব ভাই সজোরে হেসে উঠে বললেন, রক্ষক? মুয়াজ্জিন, তুই আমার মতো করে বলতে পারবি সবকিছু? আমি তো তোর সম্পূর্ণ বংশের নাম জানি। হেমদাদ, তোর বাবার নাম উসমান, তার বাবার নাম সুলেমান, তার বাবার নাম আলী, তার বাবার নাম ইসমাইল, তার বাবার নাম কুদরত। আরো শুনবি? এবার তুই আমাকে বল আমি কে? মুয়াজ্জিন সাহেব ঢোক গিললেন। উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন। সত্যি বলতে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলেন। দোয়া পড়ে সাকিব ভাইয়ের উপরে পড়া পানি ছিটিয়ে দিয়ে উনি জিজ্ঞেস করলেন যে কেন এসেছে। এই কথা বলার সাথে সাথে বাড়ির চালের ওপর থেকে একটা গাছের ডাল এসে হুজুরের হাতের ওপরে পড়ল। হুজুর প্রচন্ড ব্যথায় কোঁকাচ্ছিলেন। এদিকে গাছের ডাল পড়ার কারণে চালের বৃত্তের চাল একদিকে সরে গিয়েছিল। সাকিব ভাই আসন থেকে উঠে হুজুরের গলা টিপে ধরেন। এমন সময় জবাই করা মুরগিটি উড়াল দিয়ে বাঁশঝাড়ের ভেতরে চলে যায়। বাঁশঝাড় থেকে লাল দুটি চোখ দেখা যাচ্ছিল। সাকিব ভাই নড়ে চড়ে বসলো, ভয়ে সে ঢোক গিলতে লাগলো। বাঁশঝাড় থেকে হাড় খাওয়ার কটমট শব্দ আসছিল। হুজুর নিজেকে সামলে নিলেন। দূর থেকে 5 থেকে 7 জন মুসাফির এলেন কোত্থেকে যেন।
ওনারা হুজুরের পাশে এসে দুটি লাইন করে দাঁড়ালেন। হঠাৎ হাড় খাবার শব্দ থেমে গেল। মুসাফিরদের দুই লাইনের মাঝখান থেকে সেই লাল চোখা কালো বিড়াল আস্তে আস্তে এসে বসল মুয়াজ্জিন সাহেবের পাশে। সাকিব ভাই এবার একদম চুপ। হঠাৎ একটা বিদ্যুৎ চমকানিতে আমাদের চোখ যেন ঝলসে গেল। চোখ খুলে দেখি মুসাফিরেরা আর বিড়ালটি কোথাও কেউ নেই। এবার সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মনে হলো কেউ যেন ওনার হাত পা এমন ভাবে ধরে রেখেছে যেন উনি নড়তেই পারছেন না। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলেন সাকিব ভাইয়ের শরীরে কে আর কেন এসেছে। সাকিব ভাইকে দেখে মনে হলো ওনার হাত পা এবার ছেড়ে দেয়া হয়েছে। গভীর এবং ভারী গলায় উনি বললেন, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আমি ইয়াসিন। আপনার দাদা যাকে মুক্ত করেছিলেন, আপনি ভাগ্যবান যে আপনার দাদা অনেক ভালো মানুষ ছিলেন আর আপনি ওনার বংশধর, নইলে আমাকে ডাকার অপরাধে আমি আপনার প্রাণ নিতে পারতাম। যাই হোক, এই ছেলের শরীরে সুকুমার বসবাস। এই ছেলে আপনাদের মিথ্যা বলেছে। ছেলেটা পরহেজগার, কিন্তু ছোট্ট একটা মিথ্যা বলার কারণে আজ তার এই পরিণতি। সেদিন রাতের কিছু তার মনে নেই, এই কথা মিথ্যা। আমি ওর শরীর থেকে যাবার পর ওকে জিজ্ঞেস করবেন, তার সত্যিটা জেনে নেবেন। আর সুকুমা, ওকে আমি সরাসরি আটকাতে পারবো না, কারণ আমি এই গ্রামের হেফাজতের দায়িত্বে আছি। এই ছেলে গ্রামের বাইরের মানুষ আর সে নিজের কর্মফল ভোগ করছে। সেদিন সে যদি সত্যি কথা বলতো আমি তাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এখন সুকুমা তার কলিজা ফুসফুস নষ্ট করে দিয়েছে। ও আর বাঁচবে না। আর সুকুমা পবিত্র দিনে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তি পুনরুদ্ধার করার রাস্তা খুঁজে পেয়েছে বলে মনে হচ্ছে। এই কারণেই কোরবানি ঈদের মতো পবিত্র দিনে এই ছেলের বলি দিতে চাইছে। আমি সুকুমাকে নিয়ে যেতে পারি, কিন্তু তাতেও কোনো লাভ হবে না। তবু আমি সুকুমাকে নিয়ে যাচ্ছি। সুস্থ করার মালিক আল্লাহ, আমি নই। আমাকে ক্ষমা করবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। এই কথা বলে ইয়াসিন চলে যাওয়ার আগে আমি ওনাকে বলি, ইয়াসিন সাহেব অপেক্ষা করুন, সুকুমাকে আমাকে বলুন। ইয়াসিন সাহেব আমার দিকে তাকিয়ে বলেন, সুকুমা অনেক প্রাচীন শয়তান, যাকে এই গ্রামের একজন কালো জাদুকর আহ্বান করেছিল নিজের এক চোখ বিসর্জন দিয়ে। কিন্তু তার কালো জাদুর কথা গ্রামবাসী জেনে যাবার ফলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। মেরে ফেলার পর তার লাশ মাটিতে পুঁতে দেয়া হয়। তার এক চোখ মৃত্যুর পর বন্ধ হচ্ছিল না, তাই গ্রামবাসী তার চোখের ওপর পেরেক মেরে মাটিতে পুঁতে ফেলে কবরস্থানের বাইরে শেষ প্রান্তে। আমি আসি। আল্লাহ হাফেজ। ইয়াসিন সাহেব সুকুমাকে সাকিব ভাইয়ের শরীর থেকে নিয়ে চলে গেলেন। সাকিব ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করি আমরা। ওনার জ্ঞান ফিরলে আমরা সেদিন রাতের আসল কাহিনী জিজ্ঞেস করলে উনি জানান যে ওনার এক বন্ধু নাকি কবরের আজাব বা কবরের সওয়াল জবাবের কথা বিলিভ করতো না। তাকে ভুল প্রমাণ করতেই নাকি সেদিন রাতে সাকিব ভাই কবরস্থানে যান ক্যামেরা নিয়ে ভিডিও করতে। কিন্তু সেখানে গিয়ে একটি কবর প্রায় অর্ধেক খোঁড়ার পর উনি লালসার শিকার হন। উনি দেখেন খুব সুন্দর সাজ পোশাক গায়ে এক মহিলা তার দিকে তাকিয়ে আছে। উনি মহিলাকে জিজ্ঞেস করলেন মহিলাটি কে। মহিলাটি উত্তর দিল তার নাম সুকুমা, এই গ্রাম প্রধানের মেয়ে, যা ছিল আসলে মিথ্যা। সাকিব ভাইকে এত রাতে কবরস্থানে আসতে দেখে সে নাকি এখানে এসেছে। এরপর সুকুমা সাকিব ভাইকে কবর খোঁড়ার কারণ জিজ্ঞেস করলে সাকিব ভাই ওনাকে তা জানান। এরপর সুকুমা তাকে বলেন শেষ প্রান্তের একটা কবর খুঁড়লে নাকি সাকিব ভাই ওনার দরকারি এভিডেন্স পেয়ে যাবেন। কিন্তু সাকিব ভাই যখন সুকুমার ধোকায় পড়ে কবর খুঁড়তে যাচ্ছিলেন তখনই নাকি উনি দেখলেন যে একটি কালো বেড়াল ওনার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। এসব নাকি ওনার আর কিছু মনে নেই। এই ঘটনার পর আমরা সাকিব ভাইকে নিয়ে শহরে চলে আসি। ওনার শারীরিক অবস্থার অবনতি হয়, ডাক্তারের অবজারভেশনে রাখা হয়। কোরবানির ঈদ চলে আসে। আল্লাহর নামে কোরবানি দিলে আল্লাহ হয়তো রহম করবেন ভেবে বড় চাচা কোরবানি দেওয়ার নিয়ত করলেন। কোরবানি ঈদের 2 দিন আগে রাতে আমার চাচা আমার আব্বুকে ফোন করলেন। ফোন করে উনি যা বলেন তা কিছুটা এরকম, আগামী পরশু কোরবানির ঈদ, তাই আগামীকাল গরু কিনতে যাব বিধায় আজ একটু আগেই শুতে চেয়েছিলাম, কিন্তু কাজ করতে করতেই দেরি হয়ে গেল। শেষবার ঘড়ি দেখছিলাম রাত 12:40। ঘুমের মাঝে হঠাৎ সাকিবের গলার আওয়াজ ভেসে আসে আমার কানে। ফিস ফিস করে কথা বলছে সে, আব্বু আব্বু আমাকে কোরবানি দাও। এরপর চাচা নাকি বিছানা থেকে উঠে সাকিব ভাইয়ের রুমে গিয়ে ওনাকে দেখে এসেছিলেন। উনি ঘুমাচ্ছিলেন তখন, বেচারা শুকিয়ে যেন একদম কঙ্কাল হয়ে গিয়েছে। কোরবানি ঈদ এসে গেছে, আল্লাহর নামে কোরবানি হয়। সাকিব ভাই কোরবানি ঈদে সামিল হয়েছিলেন শরীরের এই অবস্থা নিয়েও, কিন্তু ওনার আর শেষ রক্ষা হয়নি। গত 23 নভেম্বর 2015 উনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে দীর্ঘশ্বাস ফেলে আলভি তার কাজিন সাকিব ভাইয়ের ঘটনাটি শেষ করেন।
প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আমার আজকের ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আশা করি পরিবারের সবাই একসাথে ভালো কাটছে আপনাদের ঈদ। ঈদের খুশির আমেজটা আর একটু বাড়িয়ে দিতে আমি তানভীর তুষার আপনাদের জন্য আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ঘটনাটা খুব খুব ভালো লাগবে আপনাদের। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস হয়তো অনেকেরই আছে, কিন্তু তাদের যদি প্রশ্ন করা হয় কেন তারা ঘুমের মাঝে হাঁটে, কেন, তার সঠিক উত্তর তারা দিতে পারে না। কিন্তু আপনি যদি বুঝতে পারেন কেন হাঁটছেন ঘুমের মাঝে আর কি হচ্ছে আপনার সাথে, এমনই একটা ব্যতিক্রমী ঘটনা এক ভাই শেয়ার করেছেন আমার সাথে। তিনি দেশের একটা স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বের হয়েছেন, তাই তার নাম বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা নিষেধ। তবে এই ঘটনা তার খুব পরিচিত কেউ শুনলে হয়তো তাকে চিনে ফেলতে পারেন। যাই হোক, আমি এখানে তার ছদ্মনাম ব্যবহার করছি। চলুন এবার ঘটনার ভিতরে প্রবেশ করা যাক। হাসিব তখন মাত্র ক্লাস 9-এ পড়ে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা। তার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই গ্রামের বুক চিরে বয়ে চলেছে বিশাল যমুনা নদী। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছেলে সে। পাড়ার ছেলেদের সাথে দুরন্তপনার চেয়ে বাবার সাথে সাংসারিক কাজে সহযোগিতা করে বেশি। এই জন্য খুব আড্ডা দেয়া বা বাইরে যাওয়া হয় না তার নিয়মিত অভ্যেস সন্ধ্যার সময়ে হারিকেন মুছে নিয়ে পাশে রেখে পড়তে বসা, কারণ সে সময় সন্ধ্যার পরই কারেন্ট যাওয়ার এক উৎসব চলে। তাই সব গুছিয়ে নিয়ে পড়তে বসে সে। এমনি একদিন বাইরের উঠোনে বসে তার মা রান্না করছে, আর সে হারিকেনের আলোতে তার নিয়মিত পড়ালেখা করছে। চারিদিক তার নিস্তব্ধতা। হঠাৎ অন্ধকার ফুঁড়ে দূর থেকে ভেসে আসছে নিড়ে উড়ে যাওয়া বকের পালের ডাক। ঠিক এমন সময় হাসিবের পেছনে থাকা জানলাটা এক ধাক্কায় খুলে গেল হুট করে। চমকে উঠে পেছনে তাকালো সে। জানালার কাঠের পাল্লা দুটো তখনও ক্যাঁচ ক্যাঁচ করে দুলছে। জানালার পর্দাগুলো একদম স্থির, বাইরে কোথাও বাতাসের লেশ মাত্র নেই। অথচ এভাবে কাঠের ভারী পাল্লা দুটো খুলে গেল। হাসিব ভাবছে উঠে যাবে কিনা। এরপরেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো সে। রুমের মাঝে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ভরে উঠেছে। গা ছমছম করে উঠল হাসিবের। এক দৌড়ে বাইরে এসে মায়ের কাছে বসল সে। সেদিনে সেই ব্যাপারটাই ভুলে যেত হাসিব যদি তার অন্য একটা সমস্যা দেখা না দিত। ইদানিং হাসিবের ঘুমের মাঝে বেশ অদ্ভুত রকমের একটা অনুভূতি হয়। মনে হয় জানালার পাশে দাঁড়িয়ে কেউ তাকে দেখছে। এটা ঠিক স্বপ্নের নাকি আঁতো জেগে থাকার কারণে হচ্ছে, অনুভূতিটা হাসিব বুঝতে পারে না। কিন্তু কেউ যে তাকে দেখছে এটা সে ভালো করে উপলব্ধি করতে পারে। এর কিছুদিন পর থেকে মনে হয় তাকে ঘুমের মাঝে কি যেন ডাকছে। জানালার পাশ থেকে ভেসে আসছে ক্ষীণ একটা মেয়েলি কণ্ঠ। কি মধুর সেই ডাক! হাসিব, হাসিব, হ্যাঁ হাসিব, বাইরে এসো। হাসিব, হাসিব, এই হাসিব, বাইরে এসো। এরপরে আর কোনো কথা নেই। অন্ধকার থেকে এই ডাক ভেসে আসে, আবার অন্ধকারেই মিলিয়ে যায়। প্রায় 3 দিন পরে গভীর রাতে হঠাৎ হাসিব তার কাঁধে একটা শক্ত হাতের ঝটকানি অনুভব করে। ধর্মড়িয়ে পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে, আর হাসিব নিজে দাঁড়িয়ে আছে তাদের উঠোন পেরিয়ে মেঠো পথের ঠিক মাঝে। হাসিব কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এমন পরিবেশের কারণে। তার বাবা তাকে প্রশ্ন করে, তুমি এত রাতে এখানে কি করছো? আমি বাইরে বের হয়েছিলাম, দেখি উঠোনের সামনে কেউ দাঁড়িয়ে। আমি কত ডাকলাম কে, কিন্তু কোনো উত্তর নেই। কাছে এসে দেখলাম তুমি, তোমাকে ডাকলাম তাও কোনো উত্তর নেই।
সামনে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছো, হাত দিয়ে ধাক্কা দিলাম পরে। হাসিব তার বাবাকে বিস্তারিত কিছু বলল না। বলল, রাতে ঘুম আসছিল না তাই বেরিয়েছিলাম, কিন্তু তুমি যে ডেকেছো তা তো খেয়াল করিনি। অথচ হাসিব নিজেও বুঝতে পারছে না এখানে সে কি করে আসলো। মনের মাঝে অনেক প্রশ্ন নিয়ে আবার শুয়ে পড়ল হাসিব। কোনোভাবেই, কোনো যুক্তিতেই মিলাতে পারছে না কিছু। এত রাতে কেন, কিভাবে সে রাস্তায় চলে এলো? এভাবে কেটে গেল আরো কিছুদিন। এর মাঝে রাতে সেই ডাক হাসিব মাঝে মাঝে শুনতে পেত। গভীর রাতে আবার সেই কণ্ঠ একদিন ভেসে আসলো হাসিবের কানে। বাইরে তখন ঘন কালো অন্ধকার। হাসিব বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। হাসিব দরজা খুলে বের হতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো। বাইরে এখন ঘন অন্ধকার থাকার বদলে মনে হচ্ছে চারপাশে ভোরের আভা ফুটে উঠেছে। তার থেকে কিছু সামনেই একটা নারী অবয়ব দাঁড়িয়ে, কিন্তু সে উল্টো করে দাঁড়ানো। একরাশ মেঘ কালো চুল তার বাতাসে উঠছে। সেই পরিচিত মিষ্টি গন্ধটা ভেসে আসছে অবয়বের দিক থেকে। হাসিব মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে হাঁটা দেয় সেই নারী অবয়বের দিকে। হাসিব হেঁটে যাচ্ছে আর সেই মেয়েও হেঁটে যাচ্ছে। কোনো মতেই যেন দূরত্ব কমছে না। হাসিব এক পর্যায়ে এক দৌড় দেয় মেয়েটির দিকে, কিন্তু তবুও যেন এই দূরত্ব কমবার নয়। হাসিব যখন দৌড়ে তাদের গ্রামের বাড়িগুলো পার করে ফসলের মাঠের মেঠো পথ ধরেছে, ঠিক তখনই খেয়াল করলো সামনে আর সেই অবয়বটি নেই। চারপাশ যেন মুহূর্তে বদলে গেল। ঘন কালো রাতের অন্ধকার যেন ঘিরে ফেললো তাকে। না, এত অন্ধকারও না। হঠাৎ আলো থেকে অন্ধকার হওয়াতে একেবারে সবকিছু মিশমিশে কালো হয়ে গিয়েছিল। একটু দাঁড়াতেই চোখ সয়ে এলো অন্ধকারে। আবছা সব দেখা যাচ্ছে ক্ষীণ একটা আভায়। দূর থেকে খোলা হয়ে কাছে গেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। কানে জ্বালা ধরানো ঝিঁঝি পোকার ডাক ভেসে আসতে লাগলো ফসলের মাঠ থেকে। এবার হাসিব ভয় পেতে শুরু করলো। এত গভীর রাতে বাড়ি থেকে এত দূরে কি করে? সে তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। ঘোর ভাঙতেই তার অবয়বের ডাকের কথা মনে পড়ল। গ্রামে বলে, নিশীথে ডাকিলে বাইরে যেতে নেই। ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটা দেয় হাসিব। ফসলের জমির পাশের মেঠোপথ থেকে গ্রামের বড় মেঠোপথে উঠেই হাসিব দেখে দূরে একটা সাদা কিছু পড়ে আছে। রাস্তায় যে দিকটায় এমন সাদা কিছু দেখা যাচ্ছে, সেখানে এক পাশে বিশাল ফসলের ক্ষেত আর অন্য পাশে ছোট দুইটা মজা ডোবা, আর সেই ডোবার পাশে সারি সারি কলা গাছ। হাসিব ভাবল, রাতের আলো আধারে কলা গাছ এমনভাবে প্রায়শই দেখা যায় গ্রামের পথে। এমন অনেক আগেও হয়েছে। ভয় পেয়ে কাছে গিয়ে দেখেছে কলা গাছ পড়ে আছে রাস্তায়। তার মাঝে আজকে এটা ভয় ঢুকেছে ভেতরে। সুতরাং এটা স্বাভাবিক। নিজেকে অভয় দিয়ে হাঁটতে শুরু করে হাসিব। আস্তে আস্তে সামনে এগোতেই সাদা জিনিসটা ধরা দিচ্ছে তার দৃষ্টিতে, আর তাতেই যেন ভয় আরো বেড়ে যাচ্ছে তার কাছে। কাছে যেতে যেন চকচক করে উঠল সাদা বস্তুটি। আবছা অন্ধকারেও সাদা যেন চোখে ছুঁয়ে এসেছে। একটা নতুন বাঁশের চাঁটাইয়ের ওপর কাফন করা একটা লাশ শোয়ানো। ভয়ে হাসিবের পা যেন থেমে গেছে। তার মনে হলো পা থেকে মাথা পর্যন্ত সব একসাথে থেমে গেছে। শরীরের সমস্ত লোমগুলো যেন ভয়ে দাঁড়িয়ে গেছে। তার মনে হচ্ছে যেন শরীরের শিরা উপশিরা দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে চলেছে। তার মনে হলো কেউ যেন কোথা থেকে আর চোখে তাকে দেখছে এবং দৃষ্টি দিয়ে গিলে ফেলছে তাকে। সময় আর যাচ্ছিল না, থেমে গেছে। মনে হচ্ছে কত ঘন্টা ধরে এই পাথরের মতো দাঁড়িয়ে আছে সে। এমন সময় হঠাৎ মনে হলো যেন মানুষের আওয়াজ শুনল সে। শরীরে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। সে কান খাড়া করে খুঁজছে সেই শব্দের উৎস। হঠাৎ দেখে পাশে অন্ধকার ফুঁড়ে একটা লোক বেরিয়ে আসলো তার দিকে। না, এই লোককে তার গ্রামে তো সে কখনো আগে দেখেনি। লোকটি তার দিকে এগিয়ে আসে। এসেই অনেক গম্ভীর, বেশ রাশভারী কণ্ঠে বলে, তোমাদের গ্রামে কবরস্থানটা কোন দিকে বলতে পারবে? এই কণ্ঠেই যেন লুকিয়ে আছে রাজ্যের ভয়। হাসিব তখন ভয়ে কাঁপছে। তার সারা শরীর ঘেমে যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, এই মাঠ পেরিয়ে সামনে একটা জঙ্গল আছে। সেই পাট পার হলেই বাঁশঝাড় পড়বে, সেটাতেই আমাদের গ্রামের কবরস্থান। লোকটি হাসিবকে বলল, তুমিও চলো আমার সাথে। এই লাশটাকে কবর দিতে হবে। তুমি আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, দেখিয়ে দেবে। হাসিব তখন বলল, আমি গ্রামে যাই, আরো কিছু লোকজন নিয়ে আসি। এই পথে কবরস্থানে প্রচুর শেয়ালের দল।
আর এই লাশের খাটিয়া নেয়ার জন্য তো মানুষ দরকার। লোকটি রাগান্বিত হয়ে হাসিবের দিকে তাকাতেই দেখল চোখ দিয়ে যেন রাগে আগুনের হলকা বের হচ্ছে। আর কথা বলার মতো সাহস নেই হাসিবের। লোকটি যেদিক থেকে বের হয়ে এসেছিল সেই দিকে আরো দুজন লোক বেরিয়ে আসলো। তাদের চোখও মনে হচ্ছে লাল রক্তবর্ণ। ভয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বারবার মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে ফেললেই বেঁচে যায় তারা। এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব, নাকি স্বপ্ন আর বাস্তবের মাঝে আটকে যাওয়া বুঝতে পারে না হাসিব। লোকটি হাসিবকে লাশের দিকটা দেখিয়ে বলল, এই খাটিয়ার এক পাশটা ধরে আমাদের সাথে কাঁধে নাও। হাসিব ভয়ে ভয়ে এগিয়ে গেল লাশটির দিকে। সে পেছনের বাম পাশের মাথাটা ধরে তাদের তিনজনের সাথে কাঁধে তুলে নিল খাটিয়াটি। বাঁশ দিয়ে বানানো একটা খাটিয়া, তার চারপাশে কোনো বাউন্ডারি নেই। কাঁধে নিতেই ভেসে এলো একটা তীব্র মিষ্টি গন্ধ। এই গন্ধ তার খুব পরিচিত। ঘরে মাঝে মাঝে ভেসে আসতো এই গন্ধ। আজ মেয়েটার পেছনে আসার সময়ও ঠিক এমনই গন্ধ তার নাকে এসেছে। তবে কি তার সাথে পরিকল্পিতভাবে কিছু হচ্ছে? ভয়ে ভয়ে লাশ কাঁধে নিয়ে পা চালাতে থাকে হাসিব। লাশের ওজন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। বাইরের কালো অন্ধকার ফুঁড়ে তাদের গ্রামের মেঠোপথ থেকে ফসলের সেই ছোট মেঠোপথে নামল সে। চারপাশে ঝিঝি পোকার ডাক, আর তার থেকে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে হাসিবের মুখে। লোক তিনজন নিজের মাঝে কি সব যেন কথা বলছে। চেষ্টা করেও যেন কিছু বুঝতে পারছে না হাসিব। তারা যখন ফসলের মাঠ পার করে ঠিক তখন মনে হলো হাসিবের পিছনে কিছু একটা আসছে। একটা ঘর ঘর শব্দ আসছে পেছন থেকে। হাসিবের যেন শরীর ঘামতে শুরু করেছে। তার মনে হচ্ছে আজ আর তার কোনো নিস্তার নেই। সে ভাবছে কি থেকে কি হয়ে গেল। আমি যে এভাবে মারা যাব তা কি কখনো কেউ জানবে? আর কি দেখতে পাবো মানুষের মুখগুলোকে? তখনই ঠিক গড় গড় সেই শব্দটা আরো বেশি ভেসে আসতে লাগলো পেছন থেকে। মনে হচ্ছে পেছনে একটা কুকুর আসছে তাদের। হাসিব পেছনে ফিরে দেখতে যাবে, ঠিক তখনই হাসিবের পাশে থাকা লোকটা বলে উঠল, ভুলেও পেছনে তাকাবে না, চুপ করে সোজা তাকিয়ে হেঁটে আসো। পেছনে না তাকালেই তোমার ভালো। ফসলের মাঠ পার করে তারা জঙ্গলের মাঝে উঠে এসেছে। পেছনের সেই শব্দ বা অনুভূতি কিছুই নেই। জঙ্গলের মাঝে ছোট ছোট জঙ্গলি লতাপাতায় পেঁচে যাচ্ছে হাসিবের পা। তাই দ্রুত হাঁটতে পারছে না সে। এরই মাঝেই দূর থেকে ভেসে আসলো একটা ক্ষীণ শব্দ। কোথাও দূরে একটা শেয়াল আর্তনাদ করে উঠল করুণ সুরে। ভয়ে আবার যেন শরীর ঠান্ডা বরফ হয়ে এলো হাসিবের। পায়ের নিচে জঙ্গলের শুকনো ডালপালা ভাঙার মর্মর মটমট মৃদু শব্দ, আর দূরে থেকে ডেকে ওঠা শেয়ালের করুণ ডাকে যেন ভয় জেঁকে ধরেছে তাকে। কেমন একটা ঘোর পরিবেশ তৈরি করেছে চারপাশ। শেয়ালের করুণ ডাক সেই দূরে মিলিয়ে যেতেই মনে হয় হাসিবের খুব কাছে থেকে ডেকে উঠল একটা শেয়াল। তারপর এপাশ ওপাশ মিলিয়ে বেশ কিছু শেয়াল ডেকে উঠল একসাথে। হাসিবের ভয়ে তখন দেহ যেন রক্তশূন্য। নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজের কানেই সে শুনতে পাচ্ছে। সামনে থেকে একজন লোক বলে উঠল, ভয় পেও না, আশেপাশে আমাদের লোক আছে, তোমার কিছুই হবে না। লাশ দাফন করা হয়ে গেলে তুমি চলে যাবে। জঙ্গল পার করে তারা যখন বাঁশঝাড়ের মধ্যে ঢুকছে তখন শেয়ালের ডাক কমে এসেছে। চারপাশে যে আরো মানুষ আছে এটা তখন খেয়াল করলো হাসিব। তার আশেপাশে আরো অনেক এমন অচেনা লোক দেখতে পেল সে। তারা সবাই লাশের পিছে পিছে আর পাশে হেঁটে আসছে। হাসিবরা তখন লাশ নিয়ে কবরস্থানে পৌঁছে গেল। খেয়াল করলো গ্রামের অনেকের কবরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এই তো কদিন আগে পাশের বাড়ির এক চাচার কবর দিয়েছিল এখানে। হাসিবও এসেছিল কবর দিতে। কবরের পাশের বাঁশের বেড়া তখনও নতুন। ঠিক তখন পিছন থেকে একজন বয়স্ক লোক এগিয়ে আসলো। লাশের খাটিয়াটা এনে মাটিতে রাখতেই সেই লোক হাসিবের দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাদের একটা কবর খুঁড়ে দাও। ভয়ে ভয়ে হাসিব জানালো জীবনে সে কোনোদিন কবর খোঁড়েনি, জানিও না কিভাবে খুঁড়তে হয়। লোকটি তাকে অভয় দিয়ে বলল, আমাদের দুজন লোক তোমাদের সাথে কাজ করবে। লোকটার কথার মাঝে কোনো রাগ নেই, কেমন একটা সুন্দর কোমলতার ছাপ আছে কথায়। তার গ্রামে এমন অদ্ভুত এত ভালো লোক সে আগে কখনো দেখেনি। ভয় কিছুটা কেটে গেল তার। পাশে একটা কোদাল আর খন্তা রাখা। হাসিব সহ আরো দুজন কবর খোঁড়ার কাজে লেগে গেল। মানুষগুলো একটু পর জটলা করে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু তারা ঠিক কি ভাষায় কথা বলছে তার কিছুই বুঝতে পারছে না হাসিব। কেমন একটা অস্পষ্ট লাগছে তার কাছে। সাথে থাকা দুজনের মুখেও কোনো কথা নেই। তারা এক মনে কাজ করে যাচ্ছে হাসিবের সাথে। কবর খোঁড়া শেষ। সেই বৃদ্ধ লোকটা এগিয়ে আসলো কবরের দিকে।
তারপর হাসিবকে উপরে উঠতে বলল কবর থেকে। হাসিব উঠে আসলে দূরে একটা পানির পাত্র দেখিয়ে বলল, ওখানে যে নামাজের জন্য উঁচু করে নাও, জানাজা করতে হবে এখন। হাসিব পানির পাত্রের কাছে গিয়ে দেখল অনেক পুরনো একটা পিতলের বদনা, কিন্তু তা ব্যবহারের কারণে বেশ চকচক করছে। উঁচু করে সে হাসিব দেখল সবাই নামাজের জন্য কাতার বেঁধে লাইনে দাঁড়িয়েছে। হাসিব একটা কাতারে দাঁড়াবে ঠিক তখন বৃদ্ধ লোকটি তার দিকে এগিয়ে এসে বলল, নামাজ শেষ করে তুমি এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যাবে তোমার বাড়ির দিকে, ভুলেও পেছনে তাকাবে না। যদি পেছনে তাকাও তোমার অনেক বড় ক্ষতি হবে। তোমার সাথে আমাদের আবার কোনোদিন হয়তো দেখা হবে। হাসিব দাঁড়িয়ে যায় পেছনে নামাজের কাতারে। নামাজে সালাম ফেরানোর সাথে সাথে হাসিব পেছনে ফিরে তার গ্রামের দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে তখনও ভেসে আসছে সেই অস্ফুট স্বরে অচেনা অজানা ভাষার কথোপকথন। হাসিব জঙ্গল পার করে মাঠের সেই রাস্তা ধরে দিয়ে দৌড়। চারপাশে তখন ভোরের আলো ফুটছে, শরীর ক্লান্ত হয়ে এসছে, যেন নুয়ে পড়তে চায়। এক দৌড়ে চলে আসলো তার ঘরে, বিছানায় এসে এলিয়ে দিল শরীর। পরদিন তার ঘুম ভাঙলে তখন সে দেখল শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর। মাথার কাছে বসে আছে তার মা। হাসিব ভাবে পুরো ব্যাপারটাই হয়তো স্বপ্নে, কিন্তু তার শার্টে তখনও লেগে আছে ছোপ ছোপ কাঁচামাটি, যা কাল কবর খোঁড়ার সময় লেগেছিল। তবে কি রাতের ঘটনাটা পুরোটাই সত্য? এটা তাহলে তার স্বপ্ন নয়। সে পুরো ঘটনাটা তার বাবা মাকে বলল। তার বাবা পাশের গ্রাম থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে তাকে একটা তাবিজ দিয়ে বলল 6 মাস এটা কোনোভাবেই শরীর থেকে না খুলতে, আর রাতে যেই আসুক না কেন কোনোভাবেই বাইরে না যেতে। হাসিব পরদিন তাদের সেই কবরস্থানে তার এক বন্ধুকে নিয়ে যায়, কিন্তু সে যেখানে কবর খুঁড়েছিল সেখানে কিছুই নেই। মনে হচ্ছে কিছুই করা হয়নি। কাল রাতে কারো পাই পড়েনি এই কবরস্থানে। এভাবে কেটে যায় বেশ কয়েক মাস। শুধু মনে হতে থাকে হাসিবের বৃদ্ধ লোকটির কথা। লোকটি বলেছিল আবার দেখা হবে। তাহলে সেই দেখা ঠিক কিভাবে আর কবে হবে? এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। ব্যাপারটা আস্তে আস্তে ভুলে যায় হাসিব। রাতের সেই ডাক, মিষ্টি গন্ধটা আর পায় না। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। গ্রামে তখন নেমে এসেছে শীত। শীতের আমেজে যমুনা নদীর পানি শুকিয়ে গেছে বেশ অনেকটাই। বালুর চড়া জেগে উঠেছে মাঝে মাঝে। বিশাল এই খরস্রোতা নদী যেন রূপ নিয়েছে ছোট খালে। পানিতে আর কোনো প্রকার স্রোত নেই। হাসিবদের কিছু জমি যমুনা নদী দখলে এবং যমুনা নদী গ্রাস করে নিয়ে গেছে। সেগুলো চর আকারে জেগে উঠেছে শীতের শুরুতে। সেই চরে হাসিবের বাবা কয়েক বিঘা বালু জমিতে ভুট্টার চাষাবাদ করেছেন। হাসিব প্রায়শই তার বাবার সাথে সেই ভুট্টার জমিতে গিয়ে কাজ করে। তাদের বাড়ি থেকে বের হয়ে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হয়। নদীতে এখন পানি খুব অল্প, তবে হেঁটে পার হবার মতো অবস্থা নেই। ঘাটে একটা নৌকা বাঁধা আছে, সেটাতে করে পার হতে হয় এবং ও পারে চড়ায় নামতে হয়। আর এই খালের মতো হয়ে যাওয়া নদী দিয়ে 5 মিনিট দক্ষিণ দিকে নৌকা চালালে মেইন যে নদী সেখানে যাওয়া যায়। সেই নদীতে পানি বেশ ভালোই, আর স্রোতের টানও আছে মোটামুটি। রাতের খাবার খেতে বসে হাসিবের বাবা হাসিবকে জানায় কাল ভোরে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হবে। ভোর থেকেই ভুট্টার জমিতে পানি দিতে হবে মেশিন দিয়ে। একদম দেরি করা যাবে না। একে তো বালি মাটি, তার উপরে অনেক জমি। দেরি করলে পানি নিতে পারবো না। এদিকে অনেকের জমি আছে, একবার কেউ পানি নেওয়া শুরু করলে সময় অনেক নষ্ট হবে। কিন্তু হাসিবের বাবার ঠান্ডা লেগে জ্বর এসেছে, তাই তিনি ছেলেকে বললেন, তুই কাল খুব ভোরে আলো ফোটার সাথে সাথে বের হয়ে যাবি। ঘাটে আমাদের নৌকা বাঁধা আছে, সেই নৌকাতে করে পার হয়ে যাবি। যার মেশিন তাকে বলা আছে তুই ভোরবেলায় আসবি, এটা সে জানে। হাসিব বাবাকে হ্যাঁ সূচক মাথা নেড়ে ভাত খেতে থাকে। বাবা বলে, তুই ভোরে গিয়ে পানি দেওয়া শুরু কর, একটু বেলা হলে তারপরে আমি যাব, ততক্ষণে তুই পানি দিবি। অনেকটাই অবশ্য পানি দেওয়া হয়ে যাবে ততক্ষণে। হাসিব মুখে মুখে হ্যাঁ বলে এবং সেদিন রাতে সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। হাসিবের ভোরে ঘুম ভাঙে এবং জানালার পাশে থাকা একটা গাছের ডালে বসা পাখির কিচিরমিচির শব্দে তার ঘুমটা ভেঙেছিল। ঘুম থেকে উঠে ভোরের আভা ফুটতে শুরু করেছে চারপাশে। অন্ধকারাচ্ছন্ন ভাবটি তখনও কাটেনি। কুয়াশা পড়েছে, আশেপাশে মাত্র কয়েক হাতের বেশি জায়গা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিজিবিলিটি অনেক কমে গেছে। বাইরে অসম্ভব ঠান্ডা। হাসিব হাত মুখে পানি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। শীতের এই ভোরে গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে থাকে। আশেপাশের কুয়াশার আড়ালে থাকা গাছ থেকে মাঝে মাঝে ভেসে আসে পাখির ডাক আর তাদের ডানা ঝাপটানোর শব্দ। গ্রামের মেঠোপথ শেষ করে হাসিব তখন নদীর ঘাটে এসে দাঁড়ালো। যখন নদীর ঘাটে এসে দাঁড়ালো তখন আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই।
আস্তে আস্তে নেমে গেল নৌকার দিকে। নদী এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা, তাই নৌকা চালানো বেশ ভালোই শিখেছিল হাসিব। এসব ঘাটে সাধারণত মাঝি থাকে না, গ্রামের প্রায় অনেকেরই নিজস্ব নৌকা আছে। হাসিব হেঁটে ঘাটে নামে এবং নৌকা বাঁধার জায়গায় নেমে আসে, কিন্তু তাদের নৌকা বাঁধা নেই। কুয়াশায় ভালো দেখাও যাচ্ছে না কিছু। হাসিব একটু সামনের দিকে এগিয়ে যায়, এগোতে দেখে তাদের নৌকা। মনে করে ঘাটে জায়গা ছিল না বলে বাবা হয়তো এখানে বেঁধে রেখে গেছেন। হাসিব নৌকাটা একটা ধাক্কা দিয়ে লাফ দিয়ে নৌকায় উঠে বসে, বৈঠা হাতে নিয়ে পাড়ের বালিতে ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কি যে কুয়াশা পড়েছে আজ, কিছুই দেখা যাচ্ছে না সামনে। নৌকার এ মাথায় বসে নৌকার ও মাথা ঠিক করে দেখা যায় না। আবছা ধোয়াটে একটা ভাব ঘিরে ধরেছে তাকে। নৌকা সোজা চালিয়ে নদীটা পার হতে 4 থেকে 5 মিনিটের মতো লাগে। হাসিব খেয়াল করলো নদীর পানির ওপরে কুয়াশাগুলো কত সুন্দর করে কুণ্ডুলি পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পানিগুলোকে বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে তারা। শীতকাল মানেই নদীর পানিতে কুয়াশার এক অপরূপ সৌন্দর্য। এসব খেয়াল করতে করতে নৌকার মাথার সামনের জায়গাটা কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। হাসিবের মনে হলো নদী পার হয়ে সে ওপারে চলে এসেছে। সে বইটা হাতে নিয়ে নৌকার গোলয়ের ওপরে রাখে ও মাথার দিকে চলে যায়। মাথায় গিয়ে নৌকা থেকে নামতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করলো, আরে এটা তো তাদেরই ঘাট। মাত্রই তো এখান থেকে নৌকাটা নিয়ে এসে সে ওপারের জন্য যাবে বলে প্রস্তুতি নিল, চালাতে শুরু করলো, তাহলে আবার ঘাটে আসলো কি করে? একটু চিন্তার ভাঁজ পড়ল তার কপালে। পরক্ষণে সে বুঝতে পারল কুয়াশা আর নদীর সৌন্দর্য দেখতে গিয়ে হয়তো কখন সে নৌকার মাথা ঘুরিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মনে মনে কিছু একটা ভেবে সে হেসে উঠল। নৌকায় আবারও উঠল সে এবং চালাতে শুরু করলো। এবার সে দেখবে মাথা কই গিয়ে ঘুরে যায়, কিন্তু এত কুয়াশা যে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। সেই অবস্থাতেই 10 মিনিট লাগিয়ে দিল সে, কিন্তু নৌকা ওপারে ওঠার কোনো নাম নেই। তাহলে কি আবারও মাথা ঘুরিয়ে নিবে সে? হাসিব বৈঠা নিয়ে মাথা ঘুরাতে গেল এবং আবারও সামনের দিকে এগোতে লাগলো নৌকা। কি একটা নৌকার সামনে ঘুরে গেল। হাসিব বৈঠা নৌকার ওপরে রেখে আবার সামনের দিকে হেঁটে নৌকার সামনের মাথায় এগিয়ে গেল, কিন্তু সেখানে কিছুই নেই, কিছুই দেখতে পাচ্ছে না। নৌকা যে নদীর কোন জায়গায় সেটাও বোঝা যাচ্ছে না। ভিজিবিলিটি নাই কুয়াশার কারণে, সামনে যতটুকু দেখা যায় ততটুকু পানি। হাসিব চিন্তা করলো এতক্ষণে তো ওপারে পৌঁছে যাওয়ার কথা। ঠিক তখনই হাসিবের চোখে পড়ল নৌকার অপর প্রান্ত, যেন ঘন কুয়াশার ওপরে উঠছে একগুচ্ছ কালো চুল। নাকে ভেসে আসছে পরিচিত সেই মিষ্টি গন্ধ। নৌকার অপর পাশে গলুইয়ের উপরে বসে ওটা কে? ভালো করে তাকাতেই দেখলো সেই নারী মূর্তি। ডান হাত দিয়ে বাম হাতের কোণের ওপরে হাতড়ে দেখলো হাসিব। সর্বনাশ হয়ে গেছে, হুজুরের দেওয়া তাবিজটা তো নেই। হাসিব কি করবে ভেবে পাচ্ছে না। তার কি করা উচিত? তার কি নৌকা থেকে লাফ দেওয়া উচিত? না, তা ঠিক হবে না। শুনেছে পানিতে পড়ে গেলে নাকি মাথা ঠেসে ধরে। ভয়ে শরীর শক্ত হয়ে আসছে হাসিবের। হৃৎপিণ্ড যেন থেমে গেছে। অতি প্রাকৃত কিছু হয়ে যেতে পারে যে কোনো সময়। নারী অবয়বটা হাত বাড়িয়ে বৈঠা তুলে নিল, যেন গলা দিয়ে হাসিবের একটি আওয়াজও বের হচ্ছে না। তবু এত জোরে চিৎকার করছে যেন তার মাঝেই সে জ্ঞান হারিয়ে ফেলবে। এর মাঝেই ভেসে আসলো পানিতে বৈঠা ফেলার শব্দ। ভুঁ করে লুটিয়ে পড়ল হাসিব। লুটিয়ে পড়ার আগেই দেখল অবয়বটা এক জায়গায় তাকিয়ে আছে তার দিকে, আর সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। কত সময় কেটে গেছে জানা নেই হাসিবের। ঘোরটা তখনও কাটেনি। মাথার নিচে শক্ত ঠান্ডা কাঠের অনুভূতি জানান দিল, না, এটা স্বপ্ন নয়। সে যা দেখছে তা সত্যি। এখনো যা ঘটে চলেছে তাও সত্যি। এর মাঝে বিন্দু মাত্র কোনো সংশয় নেই। যেন কোনো কিছুই মিলতে চাইছে না। অতি কষ্টে চোখ মিলে দেখা যাচ্ছে শুয়ে থেকে নৌকা তখনও চলছে দুরন্ত গতিতে। চারপাশে কুয়াশার ভাবটা কেটে গেছে অনেকটাই, কিন্তু ঘন অন্ধকারাচ্ছন্ন চারপাশ মনে হচ্ছে গিলে খাচ্ছে তাকে। দুটো বন জঙ্গলের মতো কিছু পরিলক্ষিত হচ্ছে। চারিদিকে অনেক বেশি নিস্তব্ধ। আশেপাশে ঝোপঝাড় থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে সেদিন রাতের শেয়ালের করুণ আর্তনাদ। তা এক নিমেষেই মিলিয়ে যেতেই শোনা যাচ্ছে বড় কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ, আর নৌকা চলার জন্য তীব্র জলপ্রপাতের মতো হু হু অবিশ্রান্ত শব্দ। নৌকার অপর মাথার দিকে তাকাতেই ভয় করছে হাসিবের। জীবনের সব সাহস যেন শেষ হয়ে গেছে। কি করবে কিছুতেই ভেবে পাচ্ছে না হাসিব। আবার চোখ বন্ধ হয়ে আসছে হাসিবের। নিজের ইচ্ছাতে কোনো কিছু হচ্ছে না। শরীর যেন তার আর কথা শুনতে চাইছে না। আবার চোখ বন্ধ করলো সে। কতটা সময় চলে গেছে হাসিবের জানা নেই। কানে তখনও ভেসে আসছে পানির একটানা শব্দ। যখন সে চোখ খুলল, বিশাল এক হল ঘরের মতো জায়গায় বসে আছে সে। চারপাশে সবকিছু কেমন যেন আবছা মনে হচ্ছে তার কাছে।
ভালো করে তাকিয়েও যেন কিছু দেখা যাচ্ছে না। আগের মতোই অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে তার কানে। সামনে পাশে মনে হচ্ছে কেমন একটা কুয়াশার আস্তরণ ভেসে আছে। ঘরের খোলা একটা পরিবেশ। হাসিব উঠতে চায়, কিন্তু শরীর তাতে সায় দেয় না। অগত্যা বসেই বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। সে নিচের দিকে তাকিয়ে খেয়াল করে তার সামনের মেঝেতে প্রায় 3টা বাটিতে সুন্দর বাহারি রকমের ফল দিয়ে সাজানো। হাসিবের পেটে তখন প্রচন্ড খিদে। খেতে ভয় হচ্ছে তার। কোথায় এসেছে, কি হচ্ছে কিছুই জানে না। সে বেশ চিন্তিত এই রহস্যময় জগৎ থেকে কিভাবে বের হবে হাসিব। মনে হয় এক দৌড় দিয়ে বের হয়ে যায় এই কুয়াশা ফুঁড়ে, কিন্তু সেটা তো সম্ভব নয়। হাসিবের আস্তে আস্তে মনে পড়তে লাগলো সে তো সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য, তাহলে এখানে আসলো কিভাবে? উত্তর খুঁজতে গিয়ে সব মনে পড়ে যাচ্ছে হাসিবের। ভয়ে আবার জড়সড় হয়ে উঠল হাসিব। তবে কি এভাবেই মরতে হবে তাকে? এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে যায় হাসিবের শির দ্বারা দিয়ে। হঠাৎ সামনে থেকে ভেসে আসে একটা পরিচিত কণ্ঠস্বর। হাসিবের চিন্তা অসুবিধা হয় না। বহু মাস আগে কবরস্থানে ঠিক এই কণ্ঠস্বর সে শুনেছিল। তার মনে পড়ল সেই বৃদ্ধ তাকে বলেছিল আমাদের আবারও দেখা হবে। হাসিব এবার আরো ভয় পেয়ে যায়। এবার তার সাথে কি হবে, কি হচ্ছে কিছুই বুঝতে পারে না সে। কি করবে সে এখন? বৃদ্ধ লোকটি সেই সাদা ঘন কুয়াশাচ্ছন্ন আস্তরণ ভেদ করে হাসিবের সামনে এগিয়ে আসে। জানতে চায় হাসিবের শরীর এখন কেমন আছে। হাসিব ভয়ে কান্না জড়ানো কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন বাড়িতে। আমি আমার মা বাবার কাছে যেতে চাই। বৃদ্ধ লোকটি তাকে অভয় দিয়ে বলল, ভয় নেই, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তুমি এখন এই ফলগুলো খেয়ে নাও, সারাদিন কিছুই খাওনি। হাসিব জিজ্ঞেস করে, আমি এখন কোথায় আছি? চারপাশে এমন কেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? ঠিক তখনই হাসিব পাশ থেকে একটা মেয়ের হাসি শুনতে পেল। মৃদু হেসে থেমে গেল মেয়েটি। লোকটি হাসিবের দিকে তাকিয়ে বলল, যে তোমাকে নিয়ে এসেছে সে আমার মেয়ে। তোমাকে তার ভালো লেগেছে বলে দুষ্টুমি করে তোমাকে এখানে নিয়ে এসেছে। তবে তুমি কোথায় আছো এটা জানার দরকার নেই, বা তুমি বুঝতেও পারবে না। তোমাকে তোমার ঠিকানায় রেখে আসা হবে। তোমার কোনো ক্ষতি হবে না, ভয়ের কিছু নেই, তুমি খেয়ে নাও। এরপরে লোকটি আবার যেন মিলিয়ে গেল। আবার দূরে থেকে ভেসে আসলো। লোকটি কারো সাথে রাগান্বিত হয়ে কি যেন বলছে অন্য ভাষায়, যা বোঝার ক্ষমতা বা পরিস্থিতি কোনোটাই নেই হাসিবের। সামনের বাটি থেকে হাসিব কয়েকটা আঙুর মুখে তুলে নিল। এরপরে আর কিছুই মনে নেই তার। প্রচন্ড ঠান্ডায় হাসিবের শরীর কাঁপছে। হিম ঠান্ডা হু হু বাতাস এসে লাগছে হাসিবের মুখে। চোখ খুলতেই একরাশ বালির ঝাপটা এসে লাগলো তার মুখে। ক্ষীণ হয়ে ভেসে আসছে পানির শব্দ। মনে হচ্ছে পানির ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কোনো পাড়ে। চোখ বন্ধ করে ফেলল হাসিব। হাত নাড়তেই বুঝতে পারল বালির মাঝে শুয়ে আছে সে। তাড়াতাড়ি করে উঠে বসলো হাসিব। চারপাশে ঘন কালো অন্ধকার। এক মুহূর্তের জন্য বুঝতে চেষ্টা করলো কোথায় আছে সে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না এই ঘন কালো অন্ধকারের জন্য। কোন দিকে যাবে, কি করবে তাও বুঝতে পারছে না। হাসিব বসে হাত দিয়ে শরীরের বালিগুলো ছেড়ে নিল। সে বালির ওপরেই বসে আছে। চারিদিক হাত দিয়ে বুঝলো বালির ওপরের স্তর কেমন ভিজে ভিজে আছে। ঠান্ডা বাতাসটা আরো জোরালো হয়েছে। রীতিমতো হাসিবের শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ঠিক কতটা সময় কেটে গেছে হাসিবের তা জানা নেই। হঠাৎ দূর থেকে ভেসে আসছে আজানের শব্দ। খুব ক্ষীণ হয়ে বাতাসে ভেসে আসছে হাসিবের কানে। এরপর যেন আবার মিলিয়ে গেল শব্দটি। আবার সেদিন ভোরের মতো চারিদিকে ফুটে উঠল সকালের আভা। চারিদিক আবছা দেখা যাচ্ছে তখন। আর কিছু সময় কেটে যাওয়ার পর বেশ ভালো করে দেখা যাচ্ছে চারপাশ। হাসিব উঠে দাঁড়ালো। ঘন কুয়াশা যেন এই ফাঁকা জায়গা গিলে খেয়েছে। বেশি কিছু দেখা যাচ্ছে না চারপাশে। হাসিব একদিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই তার সামনে পড়ল ভুট্টার জমি। এতক্ষণে হাসিব বুঝতে পারলো সে তার নদীর এপারে এসেছে। হাসিব উল্টো ঘুরে নদীর দিকে দিল দৌড়। কিছুটা সামনে গিয়েই দেখলো পরিচিত সেই নদী। সে কি তাহলে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে শুয়ে? আর এই স্বপ্ন যদি সে দেখবে, তাহলে নদীর এপারে তার নৌকা এলো কিভাবে? তাহলে কি এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে? আর স্বপ্ন যদি দেখবে, তাহলে নদীর এপারে নৌকা এলো কিভাবে? নৌকা ছাড়া এপারে আসা সম্ভব নয়। আর কিছু ভাবতে পারছে না হাসিব।
এত এত প্রশ্ন তার মাথা খারাপ করে দিচ্ছে, কিছুর উত্তর খুঁজে পাচ্ছে না। নদীর পাড়ে আবারও বালিতে বসে পড়ল হাসিব। সকালে যদি কেউ নৌকা নিয়ে পাড়ে আসে তবে তার সাথে হাসিবও চলে যাবে ওপারে। হাসিব বসে আছে বেশ কিছুক্ষণ। এর মাঝে এই নদী থেকে ভেসে আসলো বৈঠা চালানোর শব্দ। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো সে। আস্তে আস্তে কুয়াশার মাঝে দৃশ্যমান হতে থাকলো কালো ডিঙি নৌকা। হাসিব উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে নৌকার দিকে। নৌকা থেকে এক ছেলে হাসিবকে দেখে চিৎকার করে উঠল। আরে হাসিব, এতদিন পরে তুই এখানে কোথা থেকে? প্রশ্ন শুনে চমকে উঠল হাসিব। এ তো তার গ্রামের পাশের বাড়ির বড় ছেলে। হাসিব তাকে বলল, আমাকে আগে বাড়ি নিয়ে যা ভাই। ছেলেটি হাসিবকে নৌকায় উঠতে বলল। হাসিব নৌকায় উঠলে নৌকার মাথা ঘুরিয়ে বৈঠা চালাতে শুরু করলো ছেলেটি। আর তাকে জানালো গত 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। চাচা বলল সেদিন তোর সকালে এসে নাকি জমিতে পানি দেওয়ার কথা। সকালে দেখলো তুই বাসায় নেই। চাচা ভাবলো তুই পানি দিতে এসেছিস, কিন্তু নদীর ঘাটে এসে দেখলো এপারে নৌকা বাঁধা। চাচা নৌকা নিয়ে পরে যেয়ে শোনে তুই নাকি পানি নিতেই আসিসনি। এরপর থেকে আর তোর কোনো খোঁজ নেই। চাচা চাচি একবারে ভেঙে পড়েছে তোর জন্য। এতদিনে তুই কোথায় ছিলি? হাসিব চিন্তা করতে পারে না। 3 দিন মানে 3 দিন ধরে আবার কোথায় ছিল? কিছুই তো মনে নেই তার। শুধু মনে আছে লোকটাকে সে আবার দেখছে। হাসিব কোনো উত্তর দেয় না। এর মাঝে নৌকা এসে ধাক্কা খায় ঘাটে। হাসিব নৌকা থেকে নেমে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে পৌঁছে উঠোন থেকে মাকে জোরে জোরে ডাক দিতে থাকে। হাসিবের মা বাবা দৌড়ে বের হয়ে আসে। আশেপাশের বাড়ির অনেকেই বের হয়ে আসে। সবাই তার কাছে জানতে চায় কি হয়েছিল তার, আর এই 3 দিন সে কোথায় ছিল। হাসিব কিছুই বলতে পারে না তাদের। সে নিজেও বিশ্বাস করতে পারছে না সে 3 দিন হলো নিরুদ্দেশ ছিল। তার তো মনে আছে 1 ঘন্টা কোথাও আটকে ছিল। আর মা তাকে ঘরে নিয়ে যায়। সকালের খাওয়া শেষ করে হাসিব তার মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের মা তাকে জানায়, তুই সেদিন চলে যাওয়ার পরে আমি তোর বিছানা গোছাতে এসে দেখি তাবিজটা পড়ে আছে বিছানার মাঝে। হাসিব তার বাবা মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের বাবা বিকেলে একজন হুজুর ডেকে নিয়ে আসে। তিনি হাসিবকে দেখে সবকিছু শুনে বলেন, এটা জিনদের কাজ, আর ওই মেয়েটা তোমাকে পছন্দ করে তাই তোমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা তার সাথে রাগারাগি করে তোমাকে আবার দিয়ে গেছে। কিন্তু তারা তোমাকে ঠিক কিছু খাইয়েছে, যার কারণে তুমি সময় গুলিয়ে ফেলেছ। গত 3 দিন কোথায় ছিলে কিছুই বুঝতে পারোনি। তুমি এই 3 দিন কোথায় ছিলে এটা বুঝতে পারবেও না। তুমি কি আজান শুনেছিলে এই 3 দিনে? হাসিব উত্তর দেয়, আমি এই 3 দিন কোনো আজান শুনিনি। এমনকি আমি যে 3 দিন ধরে সেখানে এটাও বুঝিনি। আমার শুধু কয়েক মুহূর্তের কথাই মনে আছে। হুজুর বলে, তারা ভালো, তারা তোমার কোনো ক্ষতি করেনি। ভয়ের কিছু নেই। তোমার শরীর বন্ধ করে দিচ্ছি, নিয়মিত নামাজ পড়বে, দোয়া পড়ে ঘুমাবে, আর সমস্যা হবে না। এরপর কেটে যায় অনেকগুলো বছর। হাসিব তখন মেডিকেলে চান্স পায়। এর মাঝে তার তেমন কোনো কিছু ঘটেনি। বেশ ভালোই কাটছিল সময়। পেছনে সেই ভয়াল রাতগুলো ভুলে যেতেই বসেছিল। মানব দেহ নিয়ে যেহেতু পড়া, এই সম্পর্কে যতটা ভালো জানা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে সে। তাই সে স্যারকে বলে মর্গে কোনো পোস্টমর্টেম হলে মাঝে মাঝে সেখানে উপস্থিত থাকার ব্যবস্থা যেন করে দেয় সে। বিভিন্ন সময়ে বিভিন্ন লাশের মৃত্যু রহস্য নিয়ে বেশ আগ্রহ থাকতো তার। সেই সুবাদে মর্গের ডোম আর দারোয়ানদের সাথে বেশ ভালোই খাতির চলে যায়। হঠাৎ একদিন তার স্যারের সাথে দেখা এক ছুটির সময়ে। মেডিকেল কলেজ কদিন বন্ধ, প্রায় সবাই চলে গেছে গ্রামে। হাসিব কথায় কথায় স্যারের কাছে জানতে পারল মর্গে একটা মেয়ের পোস্টমর্টম হবে কাল। স্যার নিজেও থাকবেন তখন। সেও যদি চায় থাকতে পারে। হাসিব কিছু না ভেবেই সানন্দে রাজি হয়ে গেল। সারাদিন কাজ থাকবে, তাই রাত 9টার দিকে পোস্টমর্টম শুরু হবে বলে হাসিবকে জানিয়ে দিল। আর নির্দিষ্ট সময়ের মাঝে যেন হাসিব মর্গে উপস্থিত হয় এটাও বলে স্যার চলে গেলেন। হাসিব ভেবেছিল রাতে সে বাড়ি চলে যাবে, কিন্তু স্যার নিজে থাকবেন, অনেক কিছুই জেনে নেওয়া যাবে তখন। সেজন্য একদিন বেশি থেকে গেলে তেমন কোনো অসুবিধা নেই। পরদিন ঠিক রাত 8:30টায় হাসিব বের হয়ে যায় বাসা থেকে। মোটামুটি বাসা ফাঁকা। তার রুমমেট আর ক্লাসমেট সে গ্রামে চলে গেছে ছুটিতে। পাশের এক রুম ফাঁকা, তারাও চলে গেছে। তার আরো পরে একটা রুম, সেখানে এক বড় ভাই থাকে। বাসা থেকে বের হয়ে দরজায় তালা লাগিয়ে হাঁটতে শুরু করে হাসিব। যেখানে সে থাকে সেখান থেকে মর্গে যেতে 15 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। হাসিব আলো আধারিতে ল্যাম্পপোস্টের আলোয় হাঁটছে আর ভাবছে মর্গগুলো সবসময় নির্জন জায়গায় হয় কেন? এটাও তো হাসপাতালের একটা অংশ, কিন্তু তারপরে একটু দূরে জঙ্গলে ঘেরা জায়গাগুলোই কেন বেছে নেওয়া হয় মর্গের জন্য? মনে হয় ভুতুরে পরিবেশের পূর্ণ রূপ দিতে এই ব্যবস্থা। মনে মনে হেসে হাসিব মর্গের কাছে চলে যায়। মর্গ থেকে বেশ খানিকটা সামনে একটা ল্যাম্পপোস্টের পাশে 2 হাত লম্বা একটা লাঠি হাতে
চেয়ারে বসে আছে মর্গের দারোয়ান। হাসিবকে দেখে সে বসা থেকে উঠে দাঁড়ায়। কি মামা, আজ আবার কোনো কাটাছেড়া আছে নাকি? হাসিব হেসে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কাটাছেড়া ঠিক না, কাটা সেলাইয়ের কাজ আছে। বলে হেসে ওঠে দুজন। হাসিব জিজ্ঞেস করে, ডোম আর স্যার এসেছে নাকি? দারোয়ান জানায়, এখনো কেউ আসেনি, আর আজ যে পোস্টমর্টম হবে সেটাও সে জানে না। তবে হাসিবের কথা শুনে সে জানায় একটা মেয়ের লাশ এসেছে গতকাল। মনে হয় কিছু দিয়ে ঝলসে দেওয়া হয়েছে তার চেহারাটা। বেশ ভয়ানক হয়ে আছে দেখতে, দেখলেই গা কেমন ছমছম করে। আর কিছুক্ষণ আগে আরো একটা লাশ এসেছে, জমি সংক্রান্ত জেরে খুন করা হয়েছে। গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা। সময় তখন রাত 9টার ঘর ছুঁয়ে ফেলেছে। এখনো কেউ আসছে না, এটাই চিন্তা করছে হাসিব। চিন্তার ফাঁকে মর্গের দিকে তাকিয়ে আছে সে। টিমটিমে একটা লাল লাইট জ্বলছে বাইরের দরজার উপর। তার আলোয় ছোট পিচের রাস্তাটা চকচক করছে। আশেপাশে কিছু ছোট ছোট বড় গুলমলতার ঝোপ রয়েছে, আর সেখান থেকেই থেমে থেমে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। হাসিব কি মনে করে এগিয়ে যায় মর্গের দিকে। পেছন থেকে দারোয়ান বলে ওঠে, এই মামা, ওদিকে কই যান? কেউ তো নেই ওখানে। হাসিব পেছনে না তাকিয়ে বলে, সমস্যা নাই, ডোম বা স্যার আসলে তুমি পাঠিয়ে দিও, আমি একটু ঘুরে আসি মর্গের পাশ থেকে। আর কিছু বলল না দারোয়ান। হাসিব মর্গের দিকে এগিয়ে যাচ্ছে, আর নিজেই নিজের সাহস দেখে অবাক হচ্ছে। এই অন্ধকার রাতে এক রুমে বন্দি দুটা লাশের দিকে এগিয়ে যাচ্ছে সে, অথচ নিজের মাঝে কোনো ভয়ের অনুভূতিই নেই। হাসিব মর্গের সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে ঘন অন্ধকার। একটা লাল লাইট যতটা পারে আলোকিত করছে সামনের অংশ। মর্গের এখানে দাঁড়িয়ে দারোয়ানের দিকে তাকিয়ে সে দেখে লাঠির ওপরে ভর দিয়ে সে ঝিমুচ্ছে। দরজায় তালা লাগানো নেই, বাইরের দিক থেকে হ্যাজবোল আটকে দেয়া। হাসিবের একবার মনে হলো সে মর্গের ভেতরে ঢুকে যায়। একা একা মর্গের ভেতরে যাওয়ার অভিজ্ঞতা কেমন এটা দেখার লোভ সামলাতে পারছে না সে। হাত বাড়িয়ে খুলে ফেলল ঘরের দরজা। ঘরের মাঝে যেন আবারও ঘন কালো গুমট অন্ধকার, সেই সাথে মাংস পচা একটা আষ্টে গন্ধ তার নাকে এসে লাগছে। হাত বাড়িয়ে দরজার পাশে সুইচে চাপ দিল হাসিব। মুহূর্তেই ঘরের মাঝের সব অন্ধকার মিলিয়ে গেল। হাসিবের সামনে দৃশ্যমান হয়ে উঠল স্ট্রেচারে রাখা সাদা কাপড়ে দুটো লাশ। একটা লাশের উপরে সাদা কাপড়ে ছোপ ছোপ রক্তের দাগ, আরেকটি লাশের কাপড়ে কেমন কালচে দাগ জায়গায় জায়গায়। রুমটা বেশ ভালোই বড় ছিল। রুমের মাঝে ওপর থেকে ঝুলতে থাকা রড লাইটটা একটু যেন বাতাসে দুলছে। রুমের এক কোণে রাখা কালচে দাগের কাপড়ে ঢাকা সেই লাশটি, আর রক্তের দাগ লাগা কাপড় দিয়েই ঢাকা সেই লাশ রাখা আছে লাইটের নিচের দিকে। রুমের মাঝ বরাবর হাসিব এগিয়ে গেল মাঝে রাখা লাশটির দিকে। ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই দেখল চোখ খুলে নিথর পড়ে আছে 40 বছরের এক লোক। তার চোখ খোলা, এবং চোখ খোলা দেখে এক মুহূর্তে ভয় পেয়ে যায় হাসিব। মনে হয় এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার দিকে। তাড়াতাড়ি করে মুখটা ঢেকে দেয় হাসিব। এবার কোনায় থাকা লাশটির দিকে এগিয়ে যায়। লাশটার কাছে এগুতে একটা পচা গন্ধ নাকে এসে লাগে। হাসিব কাছে যে কাফনের কাপড়টা সরাতেই চমকে উঠল। মুখের চেহারা কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। চোখ দুটো মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছে, চোখের জায়গায় বড় গর্তের মতো। এত ভয়ানক লাশ সে আগে কখনো দেখেনি। এবার সে ভয় পেতে শুরু করে। কোন সাহসে এখানে একা একা এসেছিল সেটা এখন ভাবতেও পারছে না, মাথা কাজ করছে না তার। সে তাড়াতাড়ি করে কোনো মতে লাশের ওপরের কাপড়টা ফেলে দিয়ে যেই পেছনে ঘুরেছে, ঠিক তখনই একটা শব্দ। রুমের ভেতরে জ্বলতে থাকা বাল্বটি ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে যায়। এক নিমিষের মাঝেই অন্ধকার নেমে আসে। চারিদিক গুমট অন্ধকার, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতদেহের পচা গলা গন্ধ। হাসিবের স্পষ্ট মনে আছে সে রুমের দরজা খুলে ভেতরে এসেছিল। রুমে অন্ধকার হলেও বাইরে দরজার ওপরে আলো রুমে আসার কথা, আর দরজা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলো দেখতে পাওয়ার কথা। কিন্তু না, কোথায় সেই দরজা? এই যে নিশ্চিত্র অন্ধকার। হাসিবের মনে হচ্ছে এক কবরের মাঝে সে, কোথাও কোনো আলো নেই। হাসিব কি করবে বুঝতে পারছে না। শরীর ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার। মনে মনে দরজার অনুমান করে সামনের দিকে এগিয়ে যায় হাসিব। কয়েক পা এগিয়ে আসতেই ভয়ে তার 2 পা জড়িয়ে যায়। রুমের সাথে থাকা স্ট্রেচারের ওপরে থাকা সেই লাশের ওপরে পড়ে যায় সে। হাতের নিচে ঠান্ডা শরীরের একটা অনুভব ভয়ের শেষ পর্যায়ে নিয়ে যায় তাকে। তাড়াতাড়ি উঠতে যাবে, ঠিক তখনই মনে হলো, আরে লাশটা তো নড়ে উঠল হাতের নিচটায়।
হাসিবের শির দ্বারা দিয়ে একটা ভয়ের স্রোত বেয়ে যায়। লাশের মতো তার শরীরও ঠান্ডায় জমে গেছে মনে হচ্ছে। সে গলা ফাটিয়ে চিৎকার করার ব্যর্থ চেষ্টা করলো কয়েকবার। সে দৌড়ে চলে আসলো দরজার দিকে, এসেই দেয়ালের সাথে একটা ধাক্কা খেলো। রুমের মাঝে তখনও একরাশ অন্ধকার। হঠাৎ রুমের মাঝে সকল নীরবতা ভেঙে খুটখাট শব্দ শুরু হলো। সাথেই ধপ করে কিছু একটা মেঝেতে পড়ার শব্দ ভেসে আসলো ঘরের কোণা থেকে। হাসিবের মনে হয় আজ আর তার নিস্তার নেই। নিজের উপরে প্রচন্ড রাগ হতে থাকে। কেন সে এখানে এসেছিল? হাতড়ে দরজা খুঁজতে থাকে সে, কিন্তু কোথায় সেই দরজা? সব দিকেই তো সলিড দেয়াল। চোখ ভিজে কান্না চলে আসে হাসিবের। পেছন থেকে স্ট্রেচার টানার শব্দ আসছে। হাসিব দেয়াল হাতড়ে খুঁজে পায় রুমের দরজা। জোরে জোরে ধাক্কা দিতে থাকে হাসিব। একটু পরে দরজা খুলে যায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছে সেই দারোয়ান। হাসিব যেন তাকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার শরীর এখনো কাঁপছে থরথর করে। দারোয়ান হাতে থাকা লাইটটা রুমের দিকে মারতেই তারা দেখে রুমের মাঝে থেকে ছেলের লাশের ওপরে থাকা সাদা কাপড়টা নিচে পড়ে আছে, আর রুমের কোনায় থাকা মেয়ের লাশটা উপুর হয়ে পড়ে আছে মেঝেতে। লাশ এমন এলোমেলো হয়ে আছে কেন তা বুঝতে পারে না কেউ। মেয়েটির লাশই বা কি করে মেঝেতে পড়লো তারও কোনো উত্তর নেই তাদের কাছে। হাসিব আর কিছুই বলতে পারে না। দারোয়ান তাকে ধরে নিয়ে আসে বাইরে আলোতে। দারোয়ান থেকে একটি চেয়ারে এনে বসিয়ে দেয়। পানি খেয়ে যেন আবারও প্রাণ ফিরে পায় হাসিব। হাতে থাকা বোতল এক চুমুকে প্রায় অর্ধেকটা পানি খেয়ে শেষ করে। তারপর সে দারোয়ানের দিকে তাকায়। দারোয়ান তাকে জিজ্ঞেস করে, মামা, কি হয়েছিল আপনার? আমি এখানে বসে একটু ঝিমুনি ধরে গিয়েছিল, তারপরেই কানে আসতে লাগলো দরজায় ধুপধাপ শব্দ। আমিও তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কি যে হলো। পরে মনে হলো আপনি তো গিয়েছিলেন ওদিকে, তাই দৌড়ে চলে গেলাম। হাসিব দারোয়ানকে পুরো ঘটনা বলল, কিন্তু দারোয়ান জানালো রুমের দরজা তো খোলাই ছিল, শুধু ভেজানো ছিল। হাসিব বলল, আমি তো কোনো আলোই দেখতে পাচ্ছিলাম না। দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতে খুলতে পারছিলাম না। দারোয়ান তাকে জানালো, আজ স্যার আসতে পারবেন না, তাই পোস্টমর্টম হবে না। আমাকে একটু আগে ওয়ার্ড বয় এসে বলে গেল, আর সেটা আপনাকে জানানোর জন্যই গিয়ে দেখি এত সব কাহিনী। একটু ধাতস্থ হয়ে হাসিব উঠে আবার বাসার দিকে হাঁটা দিল। বাসার দিকে হেঁটে যেতেও তার কেমন ভয় করছিল। মনে হচ্ছিল চারপাশ ঘন অন্ধকারে ভরে যাবে, আবারও ঘিরে ধরবে সেই গুমোট অন্ধকার। এই বুঝে কেউ উকি দিয়ে দেখছে তাকে, পেছনে কি কেউ হেঁটে আসছে। এত সব চিন্তা নিয়ে ভয়ে ভয়ে বাসায় পৌঁছে গেল হাসিব। রাতে আর খাবার খেতে ইচ্ছা করলো না তার। যে একটা অবস্থা কাটলো এখনো গায়ে কাটা দিচ্ছে। বিছানা এলিয়ে দিল শরীর। এমনিতে একদম অন্ধকার ঘর ছাড়া ঘুমোতে পারে না হাসিব, কিন্তু আজ তার সাহস হলো না ঘর অন্ধকার করতে। মনে হলো অন্ধকার করলে আবার বুঝি কিছু একটা হবে, কিছু একটা ঘটে যাবে তার সাথে। রুমে থাকা হালকা নীল কালারের একটা ডিম লাইট অন করে দিল সে। হালকা নীল আলোতে চারপাশ কেমন মায়াবী লাগছে। সব প্রশ্নগুলো মাথায় ঘুরছে। উত্তর খোঁজার চেষ্টা করছে হাসিব, কিন্তু কিছুতেই হিসাব মিলছে না। কি থেকে কি হলো সঠিক কোনো কিছুরই উত্তর দাঁড় করাতে পারছে না। মানুষ যখন কোনো জিনিসের উত্তর খুঁজে না পায় তখন তার সাথে থাকা ভয়টি আরো বেশি জেগে ধরে। হাসিবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। একসময় মস্তিষ্ক ক্লান্ত হয়ে ঘুমের দেশে পাড়ি জমায় হাসিব। রাত তখন কটা হবে জানা নেই। চারিদিকে নিস্তব্ধতা। ঘরে থাকা ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা শুধু হালকা হালকা কানে ভেসে আসছে। হঠাৎ সে বুকের ওপরে প্রচন্ড চাপ অনুভব করলো। মনে হচ্ছে তার বুকের ওপরে কিছু একটা চেপে বসে আছে। বুকের ওপরের এই অসম্ভব চাপে ঘুম পুরোপুরি ভেঙে যায় হাসিবের। সে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘরের ভেতরে হালকা নীল আলোতে চোখ খুলে হাসিব যা দেখে তা দেখে তার শরীরের রক্ত হিম হয়ে যায়। তার বুকের ওপরে চেপে বসে আছে একটা নারীর অবয়ব। ভালো করে তাকাতেই দেখে সেই সাদা কাফনের কাপড়। একটা মাংস পচা গন্ধে পুরো ঘর ভরে গেছে। এক রাশ চুল উঠছে বাতাসে। ভয়ে এবার ঘামতে শুরু করে হাসিব। আবার সে চলে যায় একটা ঘোরের মাঝে। সে কি আসলে বাস্তবেই এটা দেখছে, নাকি এটা কোনো স্বপ্ন? আজও তার শরীর সায় দিচ্ছে না তার সাথে। অনেক চেষ্টা করেও হাত পা কিছুতেই নাড়াতে পারছে না হাসিব। এমনকি তার গলা দিয়েও কোনো শব্দ বের হচ্ছে না। হাসিব নিজের সব শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে গোঙানির মতো আওয়াজও বের করতে পারল না। আর তখনই মেয়েটি তার দিকে তাকায়, হাসিবের দিকে এগিয়ে আসে। কি ভয়ানক সেই মুখ! মুখের কিছু জায়গায় মাংস যেন খসে পড়ছে, চামড়া ঝুলে গেছে অনেক জায়গায়। চোখ দুটো যেন অন্তহীন গর্ত, যেন কেউ কোঠর থেকে বের করে নিয়ে এসেছে চোখ দুটিকে। লাশ কাটা ঘরের স্ট্রেচারে শুয়ে থাকা সেই মেয়েটি যেন
চেপে আছে তার বুকের ওপর। মেয়েটি ভাবলেশীন ভাবে তাকিয়ে দুইটা হাত উঁচু করে এগিয়ে দেয় হাসিবের গলার দিকে। হাতের চামড়া দেখে এতটাই ফ্যাকাশে মনে হচ্ছিল, নীল আলোতেও মনে হচ্ছিল তার শরীরে কোনো রক্ত অবশিষ্ট নেই। হঠাৎ হাত দুটি এসে চেপে ধরে হাসিবের গলা। হাসিব প্রাণপণে হাত দুটো দিয়ে চেপে ধরে মেয়েটির হাত। জোরে চিৎকার করে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তার মনে হচ্ছে সে এবার মারা যাচ্ছে। চোখ দুটি বন্ধ হয়ে আসবে হাসিবের। চোখের পাতা মিলিয়ে যাওয়ার আগে হাসিব দেখে মেয়েটি এখনো চেপে বসে আছে তার বুকে, আর তার গলা চেপে ধরে আছে। বুকের উপরে প্রচন্ড ব্যথা অনুভব করে হাসিব। সকালে তার ঘুম ভাঙল পাশের রুমে থাকা বড় ভাইয়ের ডাকে। বিছানায় উঠে বসে হাসিব আর ভাবতে থাকে রাতে কি হয়ে গেল তার সাথে। সে কি আসলেই স্বপ্ন দেখছে, নাকি সত্যি রাতে মর্গের সেই মেয়েটি এসেছিল? আর চিন্তা করতে পারছে না হাসিব। বিছানা থেকে উঠতে গিয়ে বুকের ওপরে প্রচন্ড একটা ব্যথা অনুভব করে। বুকের মাঝে ধক করে ওঠে। তবে কি? বাথরুমে থাকা আয়নার সামনে যেতেই দেখে গলায় লাল রক্ত জমাট বেঁধে আছে। মনে হচ্ছে কয়েকটি আঙুলের দাগ বসে আছে গলায়। ভয়ে কুঁকড়ে যায় হাসিব। এর মানে রাতের ঘটনা মিথ্যা বা স্বপ্ন নয়। রাতে সে যা দেখেছে তা পুরোটাই সত্যি। আর এক মুহূর্ত এখানে নয়। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে হাসিব। বাড়ি ফিরে আর কাউকে জানানোর সাহস হয় না ব্যাপারটা। যদিও তার মা তার গলায় এমন দাগ দেখে প্রশ্ন করে, সে অ্যালার্জি বলে উড়িয়ে দেয়। ছুটি শেষ করে এসে হাসিব সেই বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় ওঠে। এরপরে আর তেমন কোনো সমস্যা হয়নি বা ঘটেনি। তার সাথে অনেক আগে থেকে ঘটে যাওয়া সেই ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তাও এখনো বুঝতে পারে না হাসিব। সেই রাতে কেনই বা এমন কিছু ঘটেছিল তার সাথে, এর কোনো সঠিক ব্যাখ্যাও সে দাঁড় করাতে পারে না। মেয়েটি কি তাকে কিছু বলতে চেয়েছিল? বলতেই যদি চাইবে, তবে এমন করে বুকের ওপরে গলা চেপে ধরে বসেছিল কেন? কিসের রাগ ছিল তার উপর? এমন অনেক প্রশ্ন আজও আছে অন্ধকারে। এর সঠিক উত্তর আজও মেলানোর চেষ্টা করছে হাসিব। হাসিব এখনো ভয়ে থাকে আবার কবে তার জীবনে নেমে আসে এমন ঘন কালো অন্ধকারের রাত, এমন কালো অন্ধকারের ঘোর। আবারও হয়তো কোনো এক রাতে ভাবলেশহীন বিভৎস ফ্যাকাশে মুখ নিয়ে সেই মেয়ে অবয়ব চেপে ধরতে পারে তার গলা। এই ছিল তানভীর তুষারের ঘটনা। চমৎকার ভাবে লিখেছেন তানভীর তুষার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমারও প্রশ্ন, এটা আমিও মিলাতে পারিনি যে দুটো ঘটনার মধ্যে আসলে কোনো রিলেশন আছে কিনা। দুটো ঘটনা সেপারেট হতে পারে, বাট আমি জানি না। এটা লিসনারদের উপরে ছেড়ে দেওয়াটা সবচাইতে ভালো হবে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে এতক্ষণ পর্যন্ত ঘটনা শোনার জন্য। আর আপনাকেও ধন্যবাদ তানভীর তুষার আমাকে ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা জেনেই গেছেন কি নিয়ে আমাদের আজকের এই এপিসোড। আর এই মুহূর্তে যে এপিসোডটি আমরা শোনাতে চাই সেটি হচ্ছে কালো জাদুর ফকির। আমি জানি যে অনেকেই পছন্দ করেছিলেন এই এপিসোডটি। সেই এপিসোড নিয়ে সে কারণেই ফিরে আসা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com-এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি এসেছে আমার বন্ধু ইকরার মাধ্যমে। ইকরার আম্মু অসুস্থ থাকায় গত জানুয়ারি মাসে ইকরা ও তার পরিবার ইকরার আম্মুকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে চিকিৎসা করানোর উদ্দেশ্যে। চিকিৎসা করতে যাওয়ার কিছুদিন পরে ইকরা তার খালাতো ভাইয়ের সাথে কলকাতার কোনো এক জায়গায় ঘুরতে যাবে বলে মনস্থির করে। একদিন কলকাতা শহরে এক রাতে ইকরা তার খালাতো ভাইয়ের সাথে একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিল। বাসায় ফেরার আগে চায়ের দোকানে বসে ইকরা ও ইকরার খালাতো ভাই হুজুরের সাথে তার মায়ের অসুস্থতার ব্যাপার নিয়ে কথা বলছিল। এমন সময় মোটামুটি প্রবীণ এক ব্যক্তি ইকরাকে দেখে বললেন, বেটা, তোর মায়ের কোনো সমস্যা নেই, মানে শয়তানি কিছু নেই, সুস্থ হয়ে যাবেন উনি, চিন্তা করিস না। ইকরা একটু অবাক হলো এবং সে ব্যক্তিকে তার পরিচয় জিজ্ঞেস করল। লোকটা কথায় কথায় নিজের জীবনের দুর্বিষহ এক কাহিনী ইকরার সাথে শেয়ার করে। ইকরা আমাকে জানায় যে কলকাতায় আমাদের ভূত.com-এর অনেক ফ্যানই নাকি রয়েছেন,
যাই হোক, এরপর ইকরা আমাকে বলে যে সেই ব্যক্তির সাথে তার পরিচয়ের পরদিন সন্ধ্যায় মসজিদে যাবার পর সেই ব্যক্তির সাথে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক উপস্থিত ছিলেন। ইকরার খালাতো ভাই ও সেই দুইজন ব্যক্তি মসজিদের কোনায় বসে কথা বলার সময় সেই ব্যক্তি ইকরাকে তার জীবনের একটি ঘটনা শোনানোর পর ইকরা ওনাদের ভূত.com শেয়ার করার কথা জানায় এবং এও জানায় যে আমি ভূত.com ঘটনা শেয়ার করে থাকি। এরপর ওনারা বলেন যে ওনারাও নাকি ভূত.com শোনেন এবং আমাকেও চেনেন। এরপর সেই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে ইকরার কাছে ঘটনাটি জানানোর পর ইকরা আমাকে সেই ঘটনাটি বাংলাদেশে ফিরে শেয়ার করে। সেই প্রবীণ ব্যক্তির ঘটনা আমি ওনার ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন আলিফ সাহেব, আসসালামু আলাইকুম সাবিত। আজ আমি তোমাকে যে ঘটনাটি পাঠাচ্ছি তা আমি অন্য কারো মাধ্যমে পাঠাচ্ছি, কারণ আজকের দিনে আমার কাছে নিজস্ব বাড়ি, মোবাইল, গাড়ি কিছু নেই। যদি থাকতো তবে আমি নিজেই তোমাদের শোতে ঘটনাটি পাঠাতাম। অথচ এমন এক সময় ছিল আমি কোটিপতি ছিলাম, যখন অনেকে লাখপতিও ছিল না। কিন্তু একজন কোটিপতি মানুষ কেন এমন ফকির বনে গেল, কেন এখন এমন দুর্বিষহ জীবনযাপন করছে, সেটা তুমি শীঘ্রই বুঝতে পারবে। আমার নাম আলিফ আহমেদ। আমি ভারতবর্ষের এদিকে ওদিকে ঘুরে বেড়াই। আমার কোনো বাড়ি ঘর নেই। ছোট বয়স থেকেই আমার উপর আল্লাহ তাআলার অনেক রহমত ও সুনজর বিদ্যমান ছিল। আল্লাহ আমাকে একটি ধনী এবং খানদানি পরিবারের সন্তান হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। শুধু ধনী নয়, আল্লাহ আমাকে অনেক সুদর্শনও বানিয়েছিলেন। অমায়িক বাবা মা, ভাই বোন, ভালো চেহারা, ভালো ভাগ্য, টাকা, সম্মান, আল্লাহ যেন এই সব কিছু আমাকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন। ভাই, আমি কিন্তু নিজের প্রশংসা করার জন্য একেবারে এসব বলছি না, বরং আমি আমার জীবনের সত্যিটাই তুলে ধরছি। এসব কিছুর সাথে সাথে আল্লাহ আমাকে খুব বুদ্ধিমানও বানিয়েছিলেন। আমাদের পরিবারের অঢেল ধন সম্পদ থাকার পরও আমার ভেতরে একটা তাড়না ছিল যেন এই সম্পদ আমি কিভাবে দ্বিগুণ বা তিনগুণ করতে পারি। এই কারণেই আমি মাত্র 15 বছর বয়সে ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। আমার আজও মনে পড়ে, সেটি ছিল 1996 সাল। মাত্র 15 বছর বয়সেই আমি একটি বড় জুয়েলারি প্রতিষ্ঠান স্থাপন করেছিলাম। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন, এত ছোট একটা ছেলে কিভাবে একটি জুয়েলারির ব্যবসা করতে পারে, বা এত টাকাই বা সে কোত্থেকে পেল। হয়েছে বলেছিলাম, আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। আর 15 বছরের বাচ্চারা যখন তাদের বাবা মার কাছে আবদার করত, আমি তখন আমার আব্বুর সাথে ব্যবসা নিয়ে আলোচনা করতাম, নানান যুক্তি তর্ক উপস্থাপন করতাম। আমার আব্বু বলতেন আমি নাকি আমার বয়সের থেকেও 5 বছর এগিয়ে ছিলাম। আমার এখনো মনে আছে যে আমি এই কাজটা মাত্র 5 লাখ টাকায় শুরু করেছিলাম, যার মেইন ইনভেস্টর ও ফান্ডিং করেছিলেন আমার বাবাই। আমার বড় ভাই মনির আমাকে বলতেন, আমাদের তো অনেক আছে ভাই, তুমি পারিবারিক ব্যবসায় বসো, এভাবে তোমার আলাদা কাজ করে কি দরকার। কিন্তু আমি তো আমার ভাইয়ের কথা শোনার লোক ছিলাম না এবং পারিবারিক ব্যবসায় বসার মতো মানসিকতা আমার ছিল না। অবশেষে আমার জেদের সামনে উনিও হার মানলেন। আমি যেই কাজ 5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, সেই কাজই এত উন্নতির দিকে যাচ্ছিল যে মাত্র 3 বছরের মধ্যে 5 লাখ টাকা 50 লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। আমি আমার বাবার থেকে নেওয়া টাকাটাও ব্যবসায়ের রীতি অনুযায়ী ইন্টারেস্ট সহ ফেরত দিতে সক্ষম হই। তখন বাসায় সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ। ওনারা বলতেন, দেখো কেমন স্মার্ট আমাদের ছেলে, ব্যবসায় কতটা দক্ষ। আসলেই ভাই, 50 লাখ তখনকার সময় অনেক বিশাল অঙ্ক ছিল। আমার পা যেন তখন আর মাটিতে ছিলই না। আমি যেন আসমানে নতুন এক উড়ান উঠতে যাচ্ছিলাম। জীবনে প্রথম ব্যবসা, তাও আবার এত ছোট বয়সে, এবং আল্লাহ আমাকে এতটাই তৌফিক দিয়েছিলেন যে আমি আরো উৎসাহী হয়ে উঠলাম এবং আমি ভাবলাম এই কাজটাকে আরো বড় করতে হবে। তাই আমি বিদেশ থেকে প্রচুর দামি পাথর আমদানি করতে শুরু করলাম। আল্লাহ সেখানেও আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন, আলহামদুলিল্লাহ। আর এরপর মাত্র 4 বছরের মধ্যে আমি প্রায় 7 কোটি টাকার মালিক বনে গিয়েছিলাম। আমি যেই সময়ের কথা বলছি, সেই সময়ে দেশে কোটিপতির সংখ্যা
খুব একটা ছিল না, এমনকি লাখপতি হওয়াও একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু সেই সময় আমি মাত্র 22 বছর বয়সে তা অর্জন করেছিলাম আল্লাহর রহমত ও আমার পরিশ্রমের মাধ্যমে। আমার জীবনযাপন ছিল খুবই হাইফাই। নতুন গাড়ি নিয়ে যেখানে ইচ্ছা যেতাম, বিত্তবান মানুষদের সাথে ওঠা বসা করতাম। আমার মনে হতো আমি জন্ম নিয়েছি খানদানি একটি পরিবারে, আর আমার পরিবার ভারতের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে অবস্থান করবে। আমার বাড়িতেও মা বাবা আর ভাইরা আমার প্রশংসা করতেন। তারা বলতেন, সত্যি তুমি তোমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে এত ছোট বয়সে কি অসাধারণ কিছু করেছ। সে যাই হোক, আল্লাহর অনেক রহমত, অঢেল ধন সম্পদ থাকার পরেও আমি কখনোই অহংকারী ছিলাম না, আর আমার আশেপাশের মানুষরাও আমার এই সাদাসিধে স্বভাব দেখে মুগ্ধ হতো। এবার আসি সেই অধ্যায়ে যেখানে আমার জীবনে পতনের মূল সূত্রপাত হয়েছিল। আমার সকল ভাই ও বোনদের বিয়ে শাদী ধুমধাম করেই হয়ে গেছে। তখন আমি একমাত্র অবিবাহিত ব্যক্তি যে কিনা তখন একাই থাকতাম। যেহেতু সব ভাই বোনদের বিয়ে হয়ে গিয়েছিল, সেহেতু আমার বিয়ে নিয়েও আমার আব্বু আম্মু ভাবনা শুরু করে দিলেন। পরিবারের সকল সন্তানদের বিবাহ ইতোমধ্যে সম্পন্ন হবার ফলে আমার উপর বিয়ের চাপটা অনেক বেড়ে গিয়েছিল। আমার মা জিজ্ঞেস করতেন, যদি তোমার কাউকে পছন্দ হয় তাহলে বলো। যদিও বিষয়টা একটু লজ্জার ছিল, তবু আমি আম্মুকে বলতাম, যেখানে আপনার ভালো লাগবে সেখানেই আমার বিয়ে ঠিক করে দিবেন। অবশেষে অনেক খোঁজার পর আম্মু আমার জন্য একটা সম্পর্ক পেয়ে গেলেন। যে পরিবারের মেয়ে আমার আম্মু আমার জন্য দেখেছিলেন, সেই পরিবারটি খুব বেশি ধনী ছিল না, কিন্তু তারা আচার ব্যবহারে শালীনতায় অনেক সমৃদ্ধ ছিল, যা আম্মুর নজর কেড়েছিল। পরিবারটি খুব বেশি ধনী ছিল না বললে আসলে ভুলই হবে। আসলে তাদের সত্যি বলতে তেমন কিছু ছিল না, বরং ওনারা খুব অভাবেই দিন কাটাচ্ছিলেন। হয়তো আম্মু এই কারণেই তাদের পছন্দ করেছিলেন। আমার আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, এমনকি আমার দাদা দাদিও আমার আম্মুকে বলতে লাগলেন, সম্পর্ক অবশ্যই নিজের মতো পরিবারের সাথে করতে হয়, এভাবে এরকম একটা পরিবারে কেন যাচ্ছ তুমি? কিন্তু আম্মুর কথা, আমাদের কাছে শালীনতা ও আচার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। টাকা পয়সার তো আমাদের দরকার নেই, আল্লাহর দয়া অনেক আছে, আলহামদুলিল্লাহ। আম্মুর কথা মতো আমার বিয়ের দিন চলে এলো। আমার কাছে সেই সময়ে সবচেয়ে দামি গাড়িগুলো ছিল, কারণ ছোট থেকেই বড় বড় গাড়ির প্রতি আমার প্রচন্ড ঝোঁক ছিল। যখন আমি 6টা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালাম, তখন লোকজন আমার গাড়িগুলো দেখে অবাক হয়ে গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষ ওই মেয়েটির ভাগ্য নিয়ে মন্তব্য করছিলেন যে মেয়েটা আমার মতো একজন ধনী স্বামী পেতে চলেছে। তবে আমি নিজেও অনুভব করেছিলাম যে আম্মুকে আমার জন্য অন্তত আরেকটু ভালো জায়গায় সম্পর্ক করা উচিত ছিল। কিন্তু সে সময়টা এমনই ছিল যে বাচ্চারা খুব একটা কথা বলতো না, বিশেষ করে বিয়ের ব্যাপারে, আর মা বাবার প্রতিটি নির্দেশ মাথা নত করে শুনত। এতক্ষণ আমি নিজের ও নিজের পরিবারের যে বর্ণনাগুলো দিলাম, সেগুলো শুনে হয়তো আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি সত্যি বলছি, পরবর্তী অধ্যায় শোনার জন্য এসব বলা সত্যিই জরুরি। তবুও আমি এত কিছু বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বিয়েটা হয়ে গেল সেদিন, কিন্তু বিয়ের পর বুঝলাম যাদেরকে আমার মা খুব ভালো মনের মানুষ বলে মনে করেছিলেন, আসলে তারা মোটেও তেমন ভালো মানুষ ছিলেন না, বরং ওনারা ছিলেন এক জাদুকরীর পরিবার। আপনারা নিশ্চয়ই ভাবছেন, ওনারা যে জাদুকরীর পরিবার সেটা আমি কিভাবে জানলাম? আসলে ঘটনা হলো যে বিয়ে পড়ানোর পর আমি আমার স্ত্রীকে আমার হাতে পড়া রিস্টওয়াচ দিয়ে বললাম, এই ঘড়িটা তোমার ব্যাগে রেখে দাও, আমি বাড়ি গিয়ে নেব। এরপর থেকে সেদিন সেই ঘড়িটি আমার স্ত্রীর কাছেই ছিল। যখন আমরা বাড়িতে ফিরলাম, তখন আমার স্ত্রী কাপড় বদলাতে ওয়াশরুমে গেল। আমি তার ব্যাগ খুলে ঘড়িটা বের করতে চাইলাম। যখন আমি তার ব্যাগ খুললাম, তখন সেখানে কিছু অদ্ভুত ধরনের তাবিজ পেলাম। তাবিজগুলোর সাথে আরো ছিল 4-5টা কাগজ, যেগুলোর ওপর আমার নাম লেখা ছিল, আর বাকি 4টি কোণে লেখা ছিল কাবু। বিশ্বাস করো ভাই, তখন পর্যন্ত আমি কোনো জিন বা জাদুর সঙ্গে পরিচিত ছিলাম না, আর এসব সম্পর্কে কিছুই জানতাম না। আমার কেন, আমার পরিবারের কারো জীবনে তখন পর্যন্ত জিন বা জাদুর সাথে কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, বিয়ের পর আমি বুঝতে পারলাম আমার শ্বশুর বাড়ির লোকজন কতটা লোভী। বিয়ের কিছুদিন পর পর আমার শাশুড়ি আমার দোকানে আসতো এবং কোনো না কোনোভাবে একটি ভারী গহনার সেট নিয়ে চলে যেত।
উনি গহনা নিয়ে চলে যাবার আগে বলতেন যে আমি কিছুদিনের মধ্যে টাকা দিয়ে দেব, কিন্তু ভাই সেই টাকা আর কোনোদিনই আসতো না। প্রথম দিকে আমি কিছু বলিনি, কিন্তু যখন ধীরে ধীরে এই ঘটনাগুলো বাড়তে শুরু করলো, আমি একদিন আমার স্ত্রীর কাছে গিয়ে স্বাভাবিকভাবেই বললাম যে শোনো, তোমার মাকে একটু বুঝিয়ে বলো, এগুলো কি ঠিক? এটা তো আমার ব্যবসা, তাই না? এভাবে যদি চলতে থাকে তাহলে তো আস্তে আস্তে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। উনি প্রায় 4-5 দিন পর পর এসে দামি দামি গহনার সেট নিয়ে চলে যান, আর টাকা পয়সা দেবেন বলেও দেন না। তুমি ওনাকে একটু বিষয়টা বুঝিয়ে বলো। আমার কথা শুনে আমার স্ত্রী আমার উপরেই চড়াও হতে লাগলো। বলল যে যদি আমার মা 2-3টে সেট নিয়েও নেয় তাহলে এতে আপনার সম্পদে কি সমস্যা হয়ে যাবে? কমে যাবে আপনার? নেহায়েতি ছোট লোকের পরিচয় দিলেন আপনি। আমি আমার স্ত্রীর আচরণ দেখে হতবাক হয়ে গেলাম। আমি ওকে বললাম যে এটা ধন দৌলতের ব্যাপার না, এটা আসলে মান সম্মানের বিষয়। এটা কি ধরনের কথা যে দোকানে এসে নিজের ইচ্ছা মতো জিনিস নিয়ে যাও, বিনা পয়সায় নিয়ে চলে যাও? আমার বউ মাটিতে পা ঠকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি জানতাম সে তার বাবার বাড়ি গেছে। সন্ধ্যার মধ্যে সে তার বাবার বাড়ি থেকে ফিরে এসে আমার মুখে সজোরে টাকা ছুঁড়ে মারল। আমি বললাম, লেহাজ করো, এটা কি ধরনের আচরণ? তোমার স্বামীকে সম্মান দিতে শেখো। তোমার কি এতটুকু তামিজও নেই? এরপর আমি টাকাগুলো নিয়ে দোকানে চলে গেলাম। দোকানে আমার ম্যানেজার টাকাগুলো গুনে আমাকে জানালো যে আমার শাশুড়ি যত দামের গহনা নিয়ে গিয়েছেন এখানে তার অর্ধেক দামও নেই। আমি বাড়ি ফিরে আমার বউকে বললাম, তুমি যে টাকাটা আমার মুখে ছুঁড়ে মারলে, কিভাবে মারলে? এখানে তো অর্ধেক দামও নেই। তোমার মা তো আমার কাছ থেকে আরো বেশি টাকার জিনিস নিয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আধা টাকা তো পেয়েছি, বাকিটাও নাকি সময় মতো পেয়ে যাব। আমার নাকি এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সে বলল, আমরা তো ভিখারি নই যে তোমার টাকায় আমাদের চলতে হয়। আমার বউয়ের এরকম কথায় আমি খুব বিরক্ত হচ্ছিলাম, কারণ একে তো এভাবে জিনিস নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না, তার উপর আবার বড় বড় কথা বলছে। যদি ওনারা সরাসরি আমার কাছে টাকা চাইতো বা গহনা চাইতো আমি অবশ্যই দিতে রাজি হতাম, কিন্তু যেভাবে আমার সাথে প্রতারণা হচ্ছে তাতে আমি খুবই সমস্যায় পড়ে গেছি। কিছুদিন পার হলো, আমার স্ত্রী তার বাবার বাড়ি থেকে ফিরে এলো। তার হাতে লাড্ডুর একটা ডিব্বা ছিল। লাড্ডুর ডিব্বা আমার দিকে এগিয়ে দিয়ে সে বলল, আম্মি তোমার জন্য পাঠিয়েছে, আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে বললাম, মাশাআল্লাহ, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এরপর তার আম্মুকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিতে বললাম এবং জানিয়ে দিলাম যে আমি যদি সময় পাই তাহলে তাদের বাড়িতে যাব এবং আমার শাশুড়িকে নিজে অভিনন্দন জানিয়ে আসব। আমি ছোট থেকেই মিষ্টি খুবই পছন্দ করতাম। আমি আমার স্ত্রীর আনা সেই ডিব্বা খুললাম এবং লাড্ডু খেতে শুরু করলাম। লাড্ডু খাওয়ার পর আমার মনে হলো যেন আমার মাথা ঘুরতে শুরু করেছে। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, কিন্তু অজ্ঞান হওয়ার আগে যে দৃশ্যটা দেখলাম সেটি হলো আমি পড়ে যাচ্ছি আর আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছে। যখন আমার চোখ জোড়া খুলল আমি তখন হাসপাতালে। আমার কাছে আমার পরিবারও ছিল, আমার বউ ছিল, আমার শাশুড়িও দাঁড়িয়েছিলেন। আমি উঠে সবার প্রথমে আমার বউকেই জিজ্ঞেস করলাম, তুমি লাড্ডুতে কি মিশিয়েছিলে? একদম হঠাৎ করেই আমার বউ আর শাশুড়ি অস্থির হয়ে গেল। আমার শাশুড়ি বললেন, বাবা, আমরা তো কিছু মিশাইনি। আমি ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার বড় ভাই মনিরকে বললাম, ওই লাড্ডু খাওয়ার পর আমার শরীর খারাপ হয়ে গেছে। আমার পরিবার অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কোন লাড্ডু? আমি বললাম, আমার বউ তার বোনের বিয়ের খবর জানানোর জন্য যে লাড্ডু নিয়ে এসেছিল সেই লাড্ডু। আমার কথা শুনে আমার বউ আর শাশুড়িকে অনেক বেশি চিন্তিত লাগছিল। আমার শাশুড়ি বলছিলেন, কি বলছো বাবা, আমরা তো খুশিতে লাড্ডু পাঠিয়েছিলাম, তো এতে কি কিছু মেশাতে হবে? তোমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করো তাহলে আমরা লাড্ডুতে কিছু মিশিয়েছি কিনা, ওরাই বলবেন। আমার ভাই ডাক্তারের কাছে গেলেন। যখন তারা ডাক্তারের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আমাকে বিষ বা অন্য কিছু দেয়া হয়েছে কিনা, ডাক্তার উত্তরে বললেন, না, এমন কিছু নয়, শুধু তার ব্লাড প্রেশারটা লো হয়ে গিয়েছিল, এই কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন। এখন ডাক্তারও এই ব্যাপারে নিশ্চিত করেছিলেন যে কোনো বিষ জাতীয় কিছু দেয়া হয়নি। ডাক্তার তো নিজের জায়গা থেকে সঠিক কথাই বলেছিলেন, কারণ বিষ নয়, বরং আমার উপরে জাদু করা হয়েছিল, যা মেডিকেল রিপোর্টে ধরা পড়া অসম্ভব।
এরপর দিন দিন আমার শরীর খুবই ভারী হয়ে যেতে লাগলো। আমি দোকানেও প্রতিদিন যেতে পারতাম না। আমার দোকানের ম্যানেজার প্রতিদিন এসে বলতো, ভাইজান, আপনার শাশুড়ি এসেছিলেন, 2টো সেট নিয়ে গেছেন। ম্যানেজারের কথাগুলো আমি শুনতাম, কিন্তু আমি জানি না কেন কিছুই বলতে পারতাম না। একেবারে চুপ হয়ে যেতাম। না স্ত্রীকে কিছু জিজ্ঞেস করতাম, না ম্যানেজারকে কিছু বলতাম। শুধু এটুকুই বলতাম, নিয়ে গেছে যাক, পরে আসলে আবার দিয়ে দিও। আমার মনে আছে ওই ম্যানেজার আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখত আর মনে মনে বলতো, তোর মাথা ঠিক আছে তো ভাই? টাকা মনে হয় তোর কাছে ধরে। আমি প্রায়ই আমার শ্বশুর বাড়ি যেতাম, কিন্তু শ্বশুর বাড়িতে আমি কেন যেতাম সেটা আমি জানি না। মনে হচ্ছিল আমি যেন একটা রোবট হয়ে গেছি, শুধু ঘরে পড়ে থাকি আর ছাদের দিকে তাকিয়ে থাকি, আর সময় পেলেই শ্বশুর বাড়ি চলে যাই। সারাদিন সেখানেই থাকতে আমার ভালো লাগতো। আমার চেহারা আর জীবনযাত্রা দেখে আমার ভাইরাও চিন্তিত হয়ে পড়েছিলেন। মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে বলতেন, বাবা, তোমার কি হয়েছে? নিজেকে সামলাও, দেখো তো ফাটা কাপড় পরে ঘুরছো। আমি শুধু শুনতাম, কিন্তু আমি তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারছিলাম না। এভাবে জীবন চলে যাচ্ছিল, আর আমার বিয়েরও 2 বছর হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার টুইন বাচ্চা জন্ম নিয়েছে। আমি তাদের জন্য পাগল ছিলাম। নিজের যে কোনো কিছুর থেকে তাদের 2 বোনকে আমি সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমার স্ত্রী সন্তান প্রাপ্তিতে একদমই খুশি না। তার আচরণ দেখে মনে হতো সে বাচ্চা চায়নি কোনোদিন। বাচ্চা হওয়ার পর সে প্রায় 2 মাস করে নিজের বাপের বাড়িতে চলে যেতে শুরু করে এবং বাচ্চাদের নিয়েই সেখানে যায়। সে জানতো আমি আমার বাচ্চাদের কতটা ভালোবাসি, তাদের ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কিন্তু সে জেনেও আমাকে বিরক্ত করার জন্য মায়ের বাড়িতে বসে থাকতো। যদিও আমার শাশুড়ির আমার দোকান থেকে গহনা কিনে নিয়ে যাওয়ার ব্যাপারটা এখনো চলছিল। একদিন আমি খবর পেলাম আমার দোকানের এক কারিগর দোকান থেকে 1 লাখ টাকার গহনা নিয়ে পালিয়ে গেছে। এই কারিগরটি সেই ছিল যে প্রতিদিন আমার ম্যানেজারকে হিসাব দিত। আমার দোকানের স্টাফদের আমি এমনভাবেই বলে রেখেছিলাম যে আমি না থাকলে পুরো দোকানটা তাদের হাতেই থাকতো। এটা আমার ব্যবসার জন্য খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল। আমার দোকানে না যাওয়ার কারণে কাজ স্লো হয়ে গিয়েছিল। তার উপর ছেলেগুলো সুযোগ পেল, নিজেদের ইচ্ছে মতো চলতে লাগলো। মাঝে মাঝে তো দোকান দুপুর পর্যন্ত বন্ধই থাকতো। এখন আবার ওই কর্মচারী চুরি করে পালিয়ে গেছে। চুরির পর আমার পরিবার আমাকে বুঝিয়ে বলল, আলিফ, তুই দোকানে যা, একটু সময় দে। তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই কেন এমন হয়ে গেছিস বুঝতে পারছি না। তাদের কথায় আমি দোকানে যাওয়া আবার শুরু করলাম, কিন্তু 1-2 ঘন্টার বেশি বসে থাকতে পারছিলাম না। এত বেশি জটিলতা হচ্ছিল, নানা চিন্তা আসতে লাগলো মনে। কখনো মন খারাপের চিন্তা, কখনো কারিগরদের ধোঁকা দিয়ে, কখনো এদের নিয়ে আর কখনো ওদের নিয়ে। আমার মনে হতো আমি দোকান থেকে উঠে পালিয়ে যাই। যখন শ্বশুর বাড়ি যেতাম তখন বাচ্চাদের সাথে দেখা করতে গেলে সেখানে স্ত্রীর আচরণ খুব খারাপ থাকতো আমার সাথে। আমি ডিপ্রেশনের শিকার হতে শুরু করেছিলাম। মনে হচ্ছিল আমার মধ্যে অনেক খারাপ দিক আছে, এই কারণেই মানুষ আমাকে আর পছন্দ করত না। আর ডিপ্রেশন দেখে আমার ভাই আমার বন্ধুদের আশ্রয় নিলেন। এমন খারাপ পরিস্থিতিতেও আমার স্বাভাবিক হবার একটু আশা ছিল, কারণ এখনো আমার পুরনো কিছু ভালো বন্ধু বান্ধব ছিল। একদিন এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জোর করে বাড়ি থেকে টেনে নিয়ে গেল। সে আমাকে প্রথমে একটা পার্কে নিয়ে গেল। সেখানে আগে থেকেই আমার আরো কিছু পুরনো বন্ধুরা উপস্থিত ছিলেন। আমরা সবাই একে অপরের পাশে বসে পড়লাম। আমি তাদের সাথে বিয়ের পরে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করলো, তুই কোথায় চলে গিয়েছিলি রে ভাই? কিরে, তোর কি ভাবিকে বেশি পছন্দ হয়েছে যে বন্ধুদেরকেও ছেড়ে দিলি? আমি তাদের কোনো কথার উত্তর দিতে পারছিলাম না। যখন তারা আমার মৌনতা আর আমার চেহারার এমন অবস্থা দেখলো, তখন তারা আমার জন্য চিন্তিত, উদ্গ্রীব হয়ে গেল এবং জিজ্ঞেস করতে লাগলো, তোর কি হয়েছে? তোর এই মলিন মুখ, পুরনো কাপড়, তোকে তো চেনাই যাচ্ছে না। আমি বিষয়টি এড়ানোর জন্য বললাম, দোস্ত, বিয়ের পর দায়িত্ব বেড়ে যায়, তারপর মানুষ নিজেকে সময় দিতে পারে কোথায়? এরপর আমি দেখলাম একদম হ্যান্ডসাম একটা ছেলে যে কোট প্যান্ট পরে এসেছে আমাদের সঙ্গে এসে বসে গেল। সে সবার সাথে মুসাফা করছে আর সবাই তার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন তারা তাকে ভালো করেই চেনে। তাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। একসময় আমিও এমন সুন্দর পোশাকে বাইরে বের হতাম। তারপর আমার বন্ধু সেই ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে দেখিয়ে বলল, এ হলো আলিফ, যাকে নিয়ে প্রায় কথা হয়। তারপর সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলল,
এটা মিরাজ সাহেব, ভাই ভাই সুগার মিলের মালিক। ইনি এখন আমাদের গ্রুপেরই সদস্য আর আমাদের খুব ভালো বন্ধু। আমি ওনার দিকে তাকিয়ে সালাম দিলাম। উনিও বসে বসে হাসতে হাসতে আমাকে সালাম দিলেন। আমিও হাসি দিয়ে উত্তর দিলাম। আমরা পরের 2 ঘন্টা সেখানে বসে গল্পগুজব করতে থাকলাম। কিন্তু এই 2 ঘন্টায় আমি বারবার অনুভব করছিলাম যে মিরাজ সাহেব আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যেভাবে উনি আমাকে দেখছিলেন তাতে আমি বেশ অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। যখন আমার বন্ধুরা আড্ডা শেষ করে উঠে যেতে লাগলো, মিরাজ সাহেব আমাকে বললেন, আলিফ সাহেব, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি একটু সময় করে প্লিজ আসবেন আমার সাথে? আমার বন্ধুরা বলল, ভাই তুই তাহলে ওনার সাথে বস, আমরা যাই। আমার সকল বন্ধুরা ইতোমধ্যে চলে গিয়েছিল। তখন শুধু আমি বসেছিলাম আর আমার সঙ্গে মিরাজ সাহেব। এদিক সেদিকে কথা বলছিলেন তিনি। হঠাৎ তিনি বললেন, আলিফ সাহেব, আপনি জানেন আমি কিছু কবিরাজি আমলও জানি। আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, কিন্তু এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য ছিল শুধুই আমার শখ। আমি হাসতে হাসতে মাথা নেড়ে বললাম, আচ্ছা, যেমনটা সাধারণ মানুষ করে। আমার মনে হলো যদি তিনি সত্যিই কবিরাজি আমল জানতেন তাও আমি তার কাছে কি চাইতাম, কারণ যেমন পূর্বে বলেছি তখন পর্যন্ত আমি এই জাদু টোনা সম্পর্কে কিছুই জানতাম না। এরপর ওনার সবকিছু শোনার পর আমি বললাম, শুনুন ভাই, খুব ভালো লাগলো, কিন্তু এখন আমাকে অনুমতি দিন, বাড়ি যেতে হবে। তখন তিনি বললেন, না, আমি আপনাকে দরকারি কাজে থাকতে বলেছি এবং যে কথাগুলো আমি আপনার সম্পর্কে বলছি সেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু আপনাকে বলার একটা উদ্দেশ্য আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবন খুবই দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমি মিরাজ সাহেবকে বললাম, একটু পরিষ্কার করে বলেন আপনি কি বলতে চান, আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না। তারপর তিনি আমাকে বললেন, আপনার কি সেই লাড্ডুর কথা মনে আছে যেটা খাওয়ার পর আপনার মাথা ঘুরেছিল, তারপর আপনি হাসপাতাল অবধি গিয়েছিলেন? আমি তাকে বললাম, আপনি এই সম্পর্কে কিভাবে জানেন? উনি বললেন, আমি তো অনেক কিছু জানি, ওই তাবিজের কথাও জানি যেগুলো বিয়ের দিন আপনার বউয়ের পার্স থেকে পাওয়া গেছে, যেখানে আপনার নাম লেখা ছিল। তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন বিদ্যুৎ চমকালো, আমি যেন একেবারে হতবাক। ঠিক আছে, লাড্ডুর ব্যাপারটা এমন হতে পারে যে আমার বন্ধুদের মাঝে কেউ হয়তো তাকে বলেছে, কিন্তু ওই ঘড়ির ব্যাপারটা তো আমি ছাড়া কেউ জানতো না। ওই রাতে যখন আমি পার্স খুলে ঘড়ি বের করতে গেলাম তখন তার মধ্যে যে তাবিজ এবং কাগজগুলো ছিল এটা শুধু আমার জানার কথা, আর কারো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই তাবিজ আর কাগজগুলোতে আমার নাম লেখা ছিল। উনি বললেন, এগুলো সাধারণ কাগজ না, বরং এগুলো কালো জাদুর তাবিজ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কে করবে এবং এই কালো জাদু আসলে কি? উনি বললেন, এটা এক ধরনের নফসানি বিজ্ঞান, যেখানে কোনো জিনিসের শক্তি দিয়ে অন্যের ওপর নিয়ন্ত্রণ করা হয়, তাকে ধ্বংস করা হয়, তার স্বাস্থ্যের ক্ষতি করা হয়। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কে করবে? উনি বললেন, আপনার শুনতে কষ্ট হবে, কিন্তু আপনার বউও এখানে জড়িত আছে। আমি বললাম, মিরাজ সাহেব, আপনি এ কেমন কথা বলছেন? একজন বউ তার স্বামীর জীবন কেন নষ্ট করতে চাইবে? তিনি বললেন, তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে মেরে আপনার সম্পত্তি দখল করা বা আপনার সম্পত্তি দখল করে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দেয়া, আর এই কাজটা তারা বিয়ের দিন থেকেই করছে। আমি বললাম, ঠিক আছে, আমি মানলাম, যদি সে জাদু করেও থাকে তাহলে তার চিকিৎসা কি? মিরাজ সাহেব হাসলেন এবং বললেন, চিকিৎসা তো আছে, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। আমি বললাম, আমি চেষ্টা করব, বলুন কি করতে হবে। তখন তিনি বললেন, এখনই যান আর আপনার স্ত্রীকে তালাক দিয়ে আসুন। আপনার উপর যে জাদু করা হয়েছে তার একমাত্র সমাধান এটাই। এরপর কি করতে হবে সেটা আমি বলে দেব। তালাকের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। আমি বললাম, আমি তাকে তালাক দিতে পারবো না ভাই, আমি কোনোভাবেই তালাক দিতে পারবো না। আর যদি তালাক দেই তাহলে সে আমার বাচ্চাদের সাথে দেখা করতে দেবে না। মিরাজ সাহেব বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি করবেন না, আর যেটা আমি আপনাকে জানাতে চেয়েছিলাম সেটা জানিয়ে দিলাম। এখন আপনি যান, আপনার যা ভালো মনে হয় তাই করুন। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন, আমিন। এই বলে মিরাজ সাহেব সেখান থেকে চলে গেলেন। আমি অনেকক্ষণ ধরে চেয়ারে বসে তার কথাগুলো নিয়ে ভাবছিলাম, কিন্তু পরে মিরাজ সাহেবের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললাম। মনে হলো সে হয়তো আমাকে ভুল বুঝিয়ে রেখেছে, কারণ আমি আমার বউকে চরম পর্যায়ে বিলিভ করতাম।
এটা তখনের কথা যখন আমার স্ত্রী তার বাপের বাড়িতে থাকতে গেছে। প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু আমাকে তখন সে তার বাপের বাড়িতে গিয়ে আর বাচ্চাদের সাথে দেখা করতে দিত না। আমার ভিতর এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমি না আমার স্ত্রীকে বলছিলাম তুমি এতদিন বাপের বাড়িতে কেন থাকো, না তার মাকে কিছু বলছিলাম যে আপনি এখনো কেন আমার দোকান থেকে ফ্রি সেট নিয়ে যাচ্ছেন। আমি খোলামেলা অনুমতি দিয়ে দিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন আসবে যা কিছু চাইবে দিয়ে দিতে। আপনারা ভাবতে পারেন যে প্রথম ঝগড়া আমার স্ত্রীর সাথে এই কারণেই হয়েছিল যে তার মা কেন ফ্রি সেট আমার দোকান থেকে নিয়ে যায়। এখন আমি নিজে অনুমতি দিচ্ছি, তাহলে এর মানে হলো আমি আসলে কারো প্রভাবের মধ্যে আছি। বুঝতে পারছেন? এক রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে একটা মেয়ের সাথে 4 মুখওয়ালা একটা বিশাল সাপ এসেছে আমার ঘরে। সাপ এত বড় যে যা দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে আস্তে আস্তে আমার দোকানে রাখা সব স্বর্ণ অলংকারগুলো নিয়ে যাচ্ছিল। আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। যখন আমার চোখ খুলল তখন আমি ঘেমে ভিজে একাকার। আমার হৃৎপিণ্ডের ধড়ক বেড়ে গিয়েছিল। যে মেয়েটাকে স্বপ্নে দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, সেদিনই সকালে 10টায় খবর পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে। আমি আর আমার ভাই সবাই দোকানে গিয়ে দেখলাম পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিতরের সব স্বর্ণ আর পাওয়া যাচ্ছে না। যেহেতু আগুন লাগলে স্বর্ণ নষ্ট হয় না, তাই এই স্বর্ণগুলো কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না। স্বর্ণ চুরি করে দোকানে আগুন লাগানো হয়েছে তাহলে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার শাশুড়ি তার বড় ছেলেকে আমার দোকানেই চাকরি দিয়েছিল। এমনকি আগুন লাগার দিন অবধি সে চাকরিতে ছিল। সে 1 সপ্তাহ আগেই দোকানে জয়েন করেছিল। তার মানে কি, কেবল 1 সপ্তাহ হয়েছে সে এসেছে এমন ঘটনা ঘটল। আমি দোকানের সব দায়িত্ব ওকে দিয়েছিলাম, কারণ সে আমার পরিচিত। আর সব থেকে বড় কথা, সে আমার আত্মীয়। কমপক্ষে কর্মচারীদের একটা লাইনে রাখা যাবে তার মাধ্যমে, এই ভেবেই আমি তাকে চাকরিটা দিয়েছিলাম তার মায়ের কথা শুনে। কিন্তু সে যা করেছে সেটা কর্মচারীদেরও পেছনে ফেলে দিয়েছে। এরপর আমার ভাই মনির বলছেন, এই কাজে হয়তো তোমার বউয়ের ভাইয়ের হাত আছে, সব ওরই করা। কিন্তু আমি তাদের বলেছিলাম, ভাই যা হওয়ার হয়ে গেছে, টাকা কি জিনিস, আবার কামাই করে নেব। আমার ভাই আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, এটা কি বলছিস, তোর কি মাথায় সমস্যা হয়েছে? এত কিছু হয়ে গেল, এখনো নিজের শাশুড়ি পরিবারকে কিছু বলছিস না কেন? আমি বললাম যে বলছি না। কোনো সমস্যা তোমাদের? এই ঘটনার কিছুদিন পর আমার স্ত্রী ফিরে এলো। আমি তো শুধু আমার বাচ্চাদের দেখে খুশি হয়ে গিয়েছিলাম, এবং তাদের দেখে আমার ব্যবসার এত বড় ক্ষতিটাও আমি ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রীর আচরণও আমার সাথে অনেক ভালো হয়ে গিয়েছিল। হঠাৎ করে সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল, পেরেশান হবেন না, এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। পরের 1-1.5 মাস আমার খুব ভালো কেটেছে, বাচ্চাদের সাথে খেলতে খেলতে এবং স্ত্রীর এত ভালো আচরণের জন্য। তারপর আমার স্ত্রী আবার তার বাপের বাড়িতে চলে গেল। 2 দিন পর ফিরে এলো। তার হাতে একটা ক্ষীরের কাচের বোল ছিল। সে বলতে শুরু করলো, আপনি আপনার সমস্যার জন্য কোরআন খতম দিয়েছিলেন, আর এই ক্ষীর হাফিজদেরও খাওয়ানো হয়েছে, আর এটা পড়া ক্ষীর, তাই আমি ভাবলাম যে আপনার জন্য নিয়ে আসি। আমার বউয়ের কথা শুনে যখন আমি ক্ষীরটা খেলাম, তখন যেন আমার অন্যদিকে আর কোনো খেয়ালই ছিল না। আমি যেন আমার বউয়ের পোষা কুকুরের মতো প্রভুভক্ত হয়ে গিয়েছিলাম। যেমন যখন আমি ক্ষীরটা খাচ্ছিলাম, আমার স্ত্রী আমাকে বলছিলেন যে আপনি আপনার সম্পত্তির অংশের দাবি করুন এবং আপনার ভাইদের বলুন যেন তারা আপনার অংশ দিয়ে দেন। আমার আম্মু আব্বু মৃত্যুবরণ করেছিলেন এবং আমার সব খরচ আমার ভাই বহন করছিলেন। এটা ঠিক যে তাদের দোকান বা এই বাড়িতে আমার অংশ ছিল, কিন্তু এত কিছুর উন্নতিতে সব কষ্ট তো আমার ভাইয়েরই। আমি তো জীবনে শুধু নিজের কাজই সামলেছি। আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমার কষ্ট দেখে কখনোই বলেননি তুমি কেন দোকানে আসো না, বরং উনি আমার সব খরচ নিজেই তদারকি করতেন এবং আমাকে সৎ পরামর্শও দিতেন। আমাদের পরিবারের জুতার ফ্যাক্টরি ছিল। আমরা পুরো ভারত জুড়ে আমাদের জুতা বিক্রি করতাম। শুধু দিল্লিতেই আমাদের 3-4টা দোকান ছিল। আমার ভাই সেখানেও বসতেন। আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে আমি আমার ভাইয়ের বিপক্ষে যাব বা তার সাথে এমন কোনো আচরণ করব যাতে করে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু জানি না ওই দিন কি হয়েছিল। ক্ষীর শেষ করে আমি কাপটা পাশে রেখে সোজা আমার বড় ভাইয়ের কাছে চলে গেলাম। আমি তাকে বললাম যে আমার নিজের অংশ চাই। আমার বড় ভাই জিজ্ঞেস করতে লাগলেন যে কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে তুমি তোমার অংশ দাবি করছো? আমি বললাম আমি আমার কাজ করতে চাচ্ছি, তার টাকাটা দরকার।
তিনি বললেন, ভাই, তুমি আগে যে কাজ করছিলে সেটা তো মাঠে মারা গেছে। এখন তোমার কাজ করার কি দরকার, যখন বাড়িতে বসে টাকা পাচ্ছ? আমি যাই করছি সব তো তোমার আর আমারই, অংশ নিয়ে কি করবে? উনি এও বললেন যে যতটুকু লাভ হয় আমরা দুই ভাই মিলে ভাগ করে নেই, এবং আমাকে উনি সমান অংশই দেবেন, যা আসলে সত্যি। ভাইজানের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে গিয়েছিলাম, কিন্তু এরপর যেটা আমি আমার ভাইকে বলেছিলাম সেটা ওনার জন্য খুবই অপমানজনক ছিল। আমি ওনাকে বললাম, আমি জানি উনি আমার সম্পত্তি নিজের নামে করে নিতে চাচ্ছেন। এই ব্যাপারে আমি ওনাকে আদালতে যাবার হুমকি দিলাম। আমার বড় ভাই হতভম্ব হয়ে আমার কথা শুনছিলেন। তিনি জানতেন এই অবস্থায় আমি আমার শ্বশুর বাড়ির পক্ষে ছিলাম। তিনি এও জানতেন যদি তিনি আমাকে সম্পত্তি দিয়ে দিতেন তাহলে আমি সেটা শ্বশুর বাড়ির ওপর লুটিয়ে দিতাম। এভাবে বিষয়টা প্রতিদিন চলতে লাগলো। আমি কখনো ঘরে ভাইয়ের সাথে লড়াই শুরু করে দিতাম, আবার কখনো দোকানে গিয়ে তাকে অপমান করতাম। আমার ভাই প্রতিদিনের ঝগড়াঝাটিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। একদিন উনি আমাকে ডেকে জিজ্ঞেস করতে লাগলেন, বলো, কতটা ভাগ আছে তোমার? আমি সব হিসাব করে বললাম এবং হিসাবে আমার যা অংশ এসেছিল তার চেয়ে দ্বিগুণ সম্পদ দাবি করলাম। আমার ভাই এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি নিজের মালিকানার একটা দোকানও আমাকে দিয়ে দিলেন এবং বললেন, এরপর থেকে সামনে আসার চেষ্টা করো না, আমাদের জন্য তুমি মরে গেছো। আমি খুব খুশি হয়ে বাড়িতে ফিরলাম। আমার স্ত্রীকে সেই দোকানের কাগজ দেখালাম। সেও খুব খুশি হয়ে বলেছিল, এমনই হয় সিংহ, তুমি সিংহের মতো কাজ করেছো। স্ত্রীর প্রশংসা শুনে আমি গর্বে ফুলে উঠেছিলাম, কিন্তু বাস্তবে আমি পুরোপুরি কৃতদাস হয়ে গিয়েছিলাম। সে যা বলছিল আমি তাই করছিলাম। একদিন সে জিনিসপত্র প্যাক করতে করতে বলল, চলো তাহলে আম্মুর বাড়িতে যাই, আমরা আমাদের সম্পত্তি নিয়ে এসেছি, এখন তার সাথে থাকতে পারবো না। এরপর আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। সেখানে আমার এমন একটা ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছিল যেন আমি দেশের রাজা, কিন্তু আসলে এখন আমি তাদের দয়া দক্ষিণার ওপরে ছিলাম, কারণ জানি না তারা আমাকে কি খাওয়াচ্ছিল আর কতটা জাদুর প্রভাবের দিকে ঠেলে দিচ্ছিল। আমার অবস্থা এমন ছিল যে তারা উঠতে বললে আমি উঠতাম, তারা বসতে বললে আমি বসতাম, তারা দাঁড়াতে বললে আমি দাঁড়াতাম। একদিন আমার শাশুড়ি বলতে লাগলেন, বাবা, দোকান তোমার নামে আছে, এমন যদি হয় যে কাল তোমার ভাই আবার দোকানে দাবি করে এই দোকানটা আবার দখলে নেয়। আমি বললাম, জি আম্মি, তাহলে আপনি কি চান, আমাদের কি করা উচিত? তিনি বললেন, বাবা, এই মুহূর্তে তোমার জন্যই চিন্তা করছি, ভালো হবে যদি কিছু সময়ের জন্য এই দোকানটা আমার ছেলের নামে করে দাও। এতে আর সে দাবি করতে পারবে না, দখলও নিতে পারবে না, সহজ হয়ে যাবে ব্যাপারটা। আমি ওনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। আমি তাদের একটা পোষা কুকুরের মতো বললাম, ঠিক আছে আম্মি, যেভাবে আপনি চান। এরপর আমি আমার দোকানটা আমার শ্যালকের নামে করে দিলাম। আমি জানি খুব রাগ হচ্ছে শুনে আপনাদের। আমার সাথে যা যা হয়েছে সেগুলো সবকিছু সীমা পার করে ফেলেছিলাম, ভাবলেই রাগ আসে। যেই দিন দোকানটা আমি আমার শ্যালকের নামে লিখে দিলাম সেদিন থেকে আমার শ্বশুর বাড়ির মানুষের আচরণ পাল্টে গেল। 3 দিনের মধ্যে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। 1 সপ্তাহ পরে দোকানের নোটিশ এসে গেল। আমি রাস্তায় এসে পড়লাম। মিরাজ সাহেব যে কথা বলছিলেন সেটা সত্যি হয়ে গেল। পরের কিছুদিন আমি বন্ধুদের কাছে থাকলাম। ভাইকে আমার অবস্থার কথা জানানোর পর আমার সঙ্গে তিনি দেখা করেননি, কিন্তু আত্মীয়দের মাধ্যমে আমাকে সাহায্য করে গেছেন। পরের 10 বছরের মধ্যে আমার ভাইয়ের অবস্থাও খারাপ হয়ে গেল। ভাতিজারা তো মুখ দেখাতো না। ছোটবেলা থেকে আমার প্রতি তাদের মনে ঘৃণা জন্মে গিয়েছিল, সেটা বড় হয়েও যায়নি। আমার স্ত্রী আমাকে তার সন্তানদের সাথে দেখা করতে দেয়নি। আর আমার জীবন এই রকম, কখনো দরবারে গিয়ে খাই, সেখানেই রাতে ঘুমিয়ে পড়ি, কখনো কোনো হোটেলের বাইরের বেঞ্চে শুয়ে পড়ি। এক সময়ের রাজপুত্র আজ ভিখারির মতো। কি একটা জীবন কাটাচ্ছি। প্রতিটা মুহূর্তে মরার জন্য দোয়া করি। জানি তোমরা ভাবছো আমি চাকরি করি না কেন। বিশ্বাস করো, আমাকে দিয়ে কিছু হবে না। যদি কিছু করতে চাইও তাও কিছু হবে না। আমার বয়সও তেমন বেশি হয়নি, কিন্তু তবুও বেঁচে থাকতে ইচ্ছা করে না। আমার একটা বন্ধু আছে দরবারে, যে তোমাদের গল্পগুলো শোনে। একদিন তোমার জাদুর গল্প শুনে ভাবলাম তোমার বন্ধুর সাথে পরিচিত হই, আমার জীবন কাহিনীও শেয়ার করি তোমাদের সাথে, সবাইকে বলি আমার সাথে কি হয়েছিল। আমি তোমার বন্ধুর মাধ্যমে এই ঘটনাটি পাঠাচ্ছি। যারা এই ঘটনা শুনছেন তারা আমার মৃত্যুর জন্য দোয়া করবেন, কারণ আমি বাঁচতে চাই না। মাফ করো আমাকে। হয়তো তোমাদের শোয়ের বাকি সব ঘটনার মতো আমার ঘটনায় বিকৃত কোনো চেহারা নেই, কোনো রুকাইয়া নেই, কোনো জিনের ভয় নেই।
আমি অনেকাংশে যা অনুভব করেছি সেগুলো তোমাকে বলিনি, কারণ সেগুলো যদি বলি তবে রাত পার হয়ে যাবে আর আমি তোমাদের শ্রোতাদের শুধু বিরক্তই করব। আমার ঘটনা যদি ভালো না লাগে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।